আচ্ছা, যাই হোক, আসলে টাইমটা মনে হয় একটু হয়ে গেছে তোমাদের নর্মাল টাইমের থেকে। আসলে আমি রুয়েটে আছি, তো এখানে ধরো যদি কোনো অফিসিয়াল কাজ বা কিছু করতে হয় সবই হচ্ছে তোমার প্রাইম টাইম হচ্ছে ধরো 11টা থেকে সাড়ে মানে 1টা 1:30টা পর্যন্ত। ওই সময় ক্লাসগুলো পরে তোমাদের সাথে আমাদের দেখা যায় ডিপার্টমেন্টের কিছু কাজ আছে, অন্য ঝামেলাগুলা সেগুলো আবার হচ্ছে দুপুরের পরে কোনো অফিস খোলা থাকে না, যার ফলে তোমার ওই টাইমে করতে হয়, এই জন্য ক্লাসটা নেওয়া। আচ্ছা, এখন যেটা দেখবো সেটা হচ্ছে তোমার কন্ট্রোল নেট। আচ্ছা, এখন যে আমি ধরো ছোট ছোট টপিক গুলো পড়াবো, ঠিক আছে, এই টপিক গুলো হচ্ছে প্রায় কাছাকাছি আর কি, তুমি আসলে এইভাবে আলাদা করতে পারবে না। মানে অন্তত আমি যতটুকু যে বইটা পড়াচ্ছি সেই বইয়ের ইনফরমেশন দ্বারা, বা এটা যদি আমি পুরোটাই পড়াইতে চাই তাহলে দেখা যাবে যে তোমাদের বিশাল সিলেবাস হয়ে যাবে। ঠিক আছে, এই জন্য মোটামুটি এখানে হচ্ছে একটা সবকিছুর একটা ওভারভিউ দেওয়া আছে, তুমি যাতে অন্তত জানো যে আসলে কোনটা কি। ঠিক আছে, ওইটার জন্যই আর কি ওভারভিউ গুলো দেওয়া আছে, সবগুলোর নামও কাছাকাছি, এবং হচ্ছে মনে হয় যে সবই তো একই জিনিস। ঠিক আছে, পার্থক্যটা করা একটু কঠিন। এখন গত ক্লাসে তোমরা হচ্ছে ডিভাইস নেট দেখছিলা। ডিভাইস নেট আমার মনে হয় মনে আছে সবার, যে ডিভাইস নেটটা কি। এটা হচ্ছে যে আমি সব ডিভাইস গুলা, মানে হচ্ছে তোমার সেন্সর এবং হচ্ছে অ্যাকচুয়েটর যেগুলা, সেই জিনিসগুলাকে হচ্ছে আমি একেবারে হচ্ছে ইন্ডিভিজুয়ালি পিএলসি তে কানেক্ট না করে, আমি যদি একটা নেটওয়ার্ক মেনটেন করি, যে নেটওয়ার্কটা ছিল দেখতে এরকম, আহ, যে এরকম একটা একটা সিঙ্গেল মানে ড্রপ কেবলের মাধ্যমে, মানে প্রত্যেকটা ডিভাইস কানেক্টেড একটা মেইন কেবলের সাথে, মানে ট্রাঙ্ক লাইন যেটাকে বলি আমরা এখন, সেটা হচ্ছে একটা কন্ট্রোল নেট, মানে ডিভাইসের স্ক্যানার থাকে, তার মাধ্যমে হচ্ছে আমি পিএলসির সাথে কানেক্ট করতে পারি, যার ফলে অনেক বেশি ওয়্যারিং এর দরকার না হয়, আমি হচ্ছে অল্প ওয়্যারিং দিয়েই হচ্ছে পুরো সবগুলো ফিল্ড ডিভাইস গুলো হচ্ছে কানেক্ট করতে পারি। এবং সেই ক্ষেত্রে আরো কিছু সুবিধা আছে, যে ধরো স্মার্ট সেন্সর যদি থাকে বা স্মার্ট ডিভাইস যদি থাকে, তাহলে সেই ক্ষেত্রে দেখা যাবে যে আমি হচ্ছে ওইটার থেকে যে স্মার্ট ডিভাইসের যে সুবিধাগুলো, সেটাও হচ্ছে আমি ডিভাইসের মাধ্যমে খুব ভালোভাবে নিতে পারবো। যে ওটা হচ্ছে পাওয়ার পাওয়ার পাশাপাশি হচ্ছে ওটা তোমাকে বিভিন্ন ধরনের ইনফরমেশন দিতে পারবে, যে ওই পার্টিকুলার সেন্সরের কি অবস্থা বা ওই অ্যাকচুয়েটরের কি অবস্থা, তার কোনো মেনটেনেন্স দরকার আছে কিনা, বা সে কতগুলো প্রোডাক্ট পাস করলো, এই জাতীয় আর কি বিভিন্ন তথ্যগুলো আমি হচ্ছে ডিভাইসের মাধ্যমে করতে পারি। এখন নাম যেহেতু ডিভাইস নেট, বুঝতে পারতেছো যে এই নেটওয়ার্কটা আসলে হচ্ছে ডিভাইস লেভেলে। ঠিক আছে, এই নেটওয়ার্কটা হচ্ছে ডিভাইস লেভেলে, মানে এই যে নেটওয়ার্কটা আমরা দেখতেছি, নেটওয়ার্কটা হচ্ছে শুধুমাত্র মনে করো সেন্সর অ্যাকচুয়েটর বা এই টাইপের যে ডিভাইস গুলো সেগুলোর মধ্যে হয়। এখন যদি আমি এটা একটা মিক্সড আপ চাই, যে আমি চাচ্ছি যে এটার থেকে একটু বেটার কিছু চাই, যেটাতে কি হবে, যেটাতে হচ্ছে তুমি শুধুমাত্র সেন্সর বা ডিভাইসের পাশাপাশি হচ্ছে তুমি ওইটাতে চাইলে পিসি কানেক্ট করতে পারবা, বা তুমি চাইলে হচ্ছে ওইটাতে একটা একটা ওই যে তোমরা যে দেখছিলে আর কি, যে আলাদা হচ্ছে ইনপুট আউটপুট মডিউল, সেগুলোকে কানেক্ট করতে পারবা, তুমি একটা নেটওয়ার্ক ড্রাইভ কানেক্ট করতে পারবা। ঠিক আছে, বা এই টাইপের যে জিনিসগুলো আছে, তুমি চাইলে আর একটা এইচএমআই কানেক্ট করতে পারবা। এই যে ব্যাপারগুলা, এইচএমআই তো জানো যে হিউম্যান মেশিন ইন্টারফেস, মানে আমরা যে নর্মালি যে একটা ওই টাচ প্যাড টাইপের বা হচ্ছে কিপ্যাড থাকে পাশে পাশে ডিসপ্লে, যে মডিউল গুলা যেটার মাধ্যমে হচ্ছে ইনপুট দেওয়া যায় আর কি PLC তে, এবং বা হচ্ছে তুমি হচ্ছে আউটপুট গুলা দেখতে পারবা পার্টিকুলার। সেই এইচএমআই গুলো যদি কানেক্ট করতে চাও তাহলে তুমি কি করবে, তাহলে সেই ক্ষেত্রে তুমি হচ্ছে কন্ট্রোল নেটটা হচ্ছে বেটার অপশন। কারণ এইখানে শুধুমাত্র ডিভাইস নিয়ে আমরা কাজ করতেছি না, বা ফিল্ড ডিভাইস নিয়ে কাজ কাজ করতেছি না, আমরা হচ্ছে একটা নেটওয়ার্কে যত কিছু থাকে সবকিছু নিয়ে হচ্ছে আমরা কাজ করতেছি। ঠিক আছে, এখন কন্ট্রোল নেট মূলত হচ্ছে একটা, ধরো এটা হচ্ছে ওপেন, একটা হচ্ছে ওপেন প্রোটোকল। ওপেন প্রোটোকল সম্ভবত মনে তোমরা জানো যে ওপেন প্রোটোকল কি। যেরকম হচ্ছে তোমার গুগলের যে অ্যান্ড্রয়েড যেটা, সেটা হচ্ছে ওপেন প্ল্যাটফর্ম, মানে যে কেউ চাইলে যে কোনো কোম্পানি হচ্ছে এই অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মের জন্য হচ্ছে সফটওয়্যার তৈরি করতে পারে বা ডিভাইস তৈরি করতে পারে, সেই ডিভাইস গুলোকে নিজেদের মধ্যে কনফিগারও করে নিতে পারে। এখন যদি এখন এটা যদি হয়, তাহলে সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে দেখা যায় কি, যে তোমার আমি চাইলে যে কোনো মানে ডিভাইসের জন্য হচ্ছে এটাকে আহ, মানে প্রোগ্রাম করতে পারি, বা হচ্ছে যে কোনো ডিভাইসকে আমি হচ্ছে কানেক্ট করতে পারি। মানে কন্ট্রোলের মূলত এটা হচ্ছে তোমার অ্যালেন ব্রাডলি নামে একটা তোমার কোম্পানি আছে যারা হচ্ছে পিএলসি তৈরি করে, ওদের হচ্ছে একটা বলা যায় যে নেটওয়ার্কিং এর একটা পদ্ধতি। ঠিক আছে, এখন এইটার ক্ষেত্রে দেখা যায় কি, যে তুমি শুধুমাত্র কন্ট্রোলের ক্ষেত্রে বিভিন্ন ধরনের সুবিধা পাবে।
ঠিক আছে, এখানে একটা মাত্র ফিগার আমার মনে হয় একটু বুঝতে সমস্যা হচ্ছে। মানে বইয়ে আসলে এরকম ফিগার নাই, আর আমি চাচ্ছিলাম না যে জিনিসগুলোকে আরো বেশি বড় করতে। এখন কন্ট্রোল নেটে যেটা আমি বলতেছিলাম যে তোমার হচ্ছে ডিভাইস নেটের হচ্ছে চাইতে যে আমি একটু আরেকটু বেটার, মানে বেটার যদি সুবিধা চাই বা আরো বেটার কমিউনিকেশন বা হচ্ছে নেটওয়ার্কিং চাই, তাহলে হচ্ছে আমাকে কন্ট্রোল নেটে আসতে হবে। এখন কন্ট্রোল নেট কি বলতেছি যে এটা এটা হচ্ছে কন্ট্রোল নেট পজিশন ওয়ান লেভেল অ্যাবভ ডিভাইস, মানে এটা হচ্ছে ডিভাইস নেটের চাইতে আরেকটু উপরের লেভেলের নেটওয়ার্কিং। এখন এটা হচ্ছে সেই তোমার একই রকম ভাবে হচ্ছে কমন ইন্ডাস্ট্রিয়াল প্রোটোকল হচ্ছে ইউজ করে, আর এটাতে হচ্ছে তোমার আইও নেটওয়ার্ক এবং হচ্ছে পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক, এটার হচ্ছে একটা ফাংশনালিটি দুইটাই একসাথে পাওয়া যায়। এখন আইও নেটওয়ার্ক তো তোমরা বুঝতে পারছো যে আইও নেটওয়ার্ক মানে গত ক্লাসে ক্লিয়ার হয়ে যাওয়ার কথা যে আইও নেটওয়ার্কটা কি। আইও নেটওয়ার্কটা হচ্ছে আহ, যে ওইটা আমরা দেখলাম যে তোমার ডিভাইস থেকে শুধুমাত্র ইনপুট আউটপুট ডিভাইস গুলোর যে নেটওয়ার্ক, এটা হচ্ছে তোমার আইও নেটওয়ার্ক। আর পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক মানে হচ্ছে যে এইখানে প্রত্যেকটা ডিভাইসের হচ্ছে কথা শুনতে পারে, মানে বা প্রত্যেকটা ডিভাইস হচ্ছে কমিউনিকেট করতে পারে এবং তাদের কাছ থেকে মানে ডেটা, মানে কোনো কমান্ড পাঠাইতে পারে এবং হচ্ছে কমান্ড রিসিভও করতে পারে। ঠিক আছে, একেবারে হচ্ছে তোমার হচ্ছে ডিরেক্ট যে কানেকশনটা বলতে বোঝায়, সে চাইলে হচ্ছে অন্য ডিভাইস থেকে রিড করতে পারবে এবং অন্য ডিভাইসকে হচ্ছে রাইটও করতে পারে। শুধুমাত্র এটা যে ইনপুট আউটপুট ডিভাইস তা না, এর বাইরে অনেক কিছুই হতে পারে, অন্য একটা পিএলসি হতে পারে, অন্য একটা পিসি হতে পারে। ঠিক আছে, এরকম অনেক কিছুই হতে পারে। আচ্ছা, আর এই ক্ষেত্রে দেখা যায় কি যে তোমার স্পিডটা মানে হাই স্পিড কমিউনিকেশন হয়। ঠিক আছে, এবং কন্ট্রোল নেটের ক্ষেত্রে যে একটা জিনিস, সেটা হচ্ছে যে এখানে হচ্ছে কোয়াক্সিয়াল কেবল ইউজ করা হয়। ঠিক আছে, এক্ষেত্রে হচ্ছে কোয়াক্সিয়াল কেবল ইউজ করা হয় নেটওয়ার্কিং এর জন্য। এবং তোমাদের তো আসলে আমার মনে হয় যে বাস নেটওয়ার্ক সম্পর্কে আইডিয়া আছে, যে একটা লম্বা তার থাকবে, ওই তারের সাথে আমি হচ্ছে জোড়া লাগায় হচ্ছে আবার নতুন একটা ডিভাইস কানেক্ট করতে পারবো। মানে এই যে বাস নেটওয়ার্কিং এর যে ফাংশনালিটি, সেটাই হচ্ছে তোমার কন্ট্রোল নেট ইউজ করে। এবং এর বাইরে যদি তোমার অনেক বেশি হাই স্পিড কমিউনিকেশন দরকার হয়, বা হচ্ছে এমন দরকার হয় যে অনেক দূরে তুমি হচ্ছে কমিউনিকেশন করতে চাচ্ছ কন্ট্রোল নেটের এই ইন্টারফেস ইউজ করে, তাহলে সেই ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে তোমার ফাইবার অপটিক যে network, সেটা হচ্ছে ইউজ করা হয়। আর এই ক্ষেত্রে বলা হচ্ছে যে কন্ট্রোল নেটটা হচ্ছে হাইলি ডিটারমিনিস্টিক এন্ড রিপিটেবল। হাইলি ডিটারমিনিস্টিক মানে হচ্ছে যে ধরো তুমি যে একটা আহ, এটা হচ্ছে ডিটারমিনিস্টিক মানে কি, যে তুমি একটা ডাটা বা একটা কমান্ড হচ্ছে পাঠাচ্ছ বা একটা ডাটা হচ্ছে পাঠাচ্ছ, তাহলে ওই ডেটাটা হচ্ছে কখন আমি পৌঁছাবে তোমার ওই পার্টিকুলার ডিভাইসের কাছে, সেটা তুমি আগের থেকেই বলে দিতে পারবা যে এত সময় লাগবে। তাহলে এই টাইপের নেটওয়ার্ক যদি হয়, যে আমি যদি বলি যে 1 মিলি সেকেন্ডের মধ্যে হচ্ছে এই কমান্ডটা হচ্ছে পৌঁছায় যাবে, তাহলে জিনিসটা দেখা যায় কি অনেক সুবিধা হয়, কারণ তুমি আগের থেকে বলতে পারতেছো যে কিরকম স্পিডে হচ্ছে ডাটাটা চলে যাবে। তাহলে কতক্ষণ পরে হচ্ছে ওই ডিভাইসটা হচ্ছে এই কমান্ডটা রিসিভ করবে, এটা জানা থাকলে কিন্তু সুবিধা আছে। এখন এর বাইরে হচ্ছে রিপিটেবিলিটি, যেমন ব্যাপারটা যে রিপিটেবিলিটি মানে হচ্ছে যে এই যে বারবার যে ডেটাটাকে তুমি ট্রান্সমিট করতেছো, যে প্রতিবার হচ্ছে সেম কমান্ড বা সেম ডেটা ট্রান্সমিট করার জন্য হচ্ছে একটা মানে সেম টাইম দরকার হচ্ছে। ঠিক আছে, সেম টাইম হচ্ছে দরকার হচ্ছে, যে যতবারই তুমি পাঠাও না কেন দেখা যাবে একই সময়ের মধ্যে হচ্ছে ডাটাটা হচ্ছে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় পৌঁছে যাচ্ছে। এখন এইটার ক্ষেত্রে দেখা যায় কি যে তোমার নেটওয়ার্কের টাইপ যেমন হোক না কেন বা কনফিগারেশন যেমন হোক না কেন, এই টাইমটা হচ্ছে আসলে ভ্যারি করে না। তাহলে এই ক্ষেত্রে আসলে সুবিধা আছে অনেক কিছু। যে সাপোজ ধরো তুমি জানো যে আমি যদি এখান থেকে একটা সুইচ প্রেস করি, তাহলে সেটা হচ্ছে কোনো পার্টিকুলার একটা ডোরকে খুলে দিবে, তাহলে কত সময় পর হচ্ছে ডোরটা কমান্ডটাকে রিসিভ করবে, সেটা যদি তুমি আগের থেকেই জানো, তাহলে তুমি তুমি কিন্তু অনেক কিছুই আগে থেকে ঠিক করে ফেলতে পারো। যে না, কারণ অনেক সময় দেখা যায় কি যে তোমার 5-10 মিলি সেকেন্ডও হচ্ছে অনেক বড় টাইম, বা এটা হচ্ছে জানার প্রয়োজন থাকতে পারে কোনো কোনো কন্ট্রোলিং এর ক্ষেত্রে, যেখানে হাইলি সফিস্টিকেটেড যে ব্যাপারগুলো থাকে। আর এই ক্ষেত্রে দেখা যায় কি যে প্রত্যেকটা ডিভাইসেরই তোমার হচ্ছে একটা ইডিএস ফাইল থাকবে। আহ, প্রত্যেকটা কন্ট্রোল ডিভাইসের জন্য ওই ইডিএস ফাইলটাতে আসলে ওই কন্ট্রোল নেটের জন্য যে পার্টিকুলার সেটআপ বা কনফিগারেশন দরকার সফটওয়্যারের, সেই অংশগুলো হচ্ছে তোমার ইডিএস ফাইলে থাকে, এবং ওই অনুযায়ী হচ্ছে কন্ট্রোল নেট হচ্ছে কাজ করবে, সিগন্যাল গুলো সে ক্যাপচার করবে এবং সেগুলোকে হচ্ছে ওই ওইভাবে হচ্ছে বুঝে নেবে। ঠিক আছে, এখন অনেক সময় দেখা যায় কি যে তোমার কন্ট্রোল নেটের হচ্ছে এই যে তোমার রিলায়েবিলিটি বাড়ানোর জন্য হচ্ছে একটা মিডিয়ার বদলে হচ্ছে দুইটা ট্রান্সমিশন মিডিয়া ইউজ করা হয়।
এখানে দেখতে পাচ্ছ যে এখানে হচ্ছে একটা ব্লুইশ একটা লাইন আছে, আর একটা হচ্ছে হালকা, আচ্ছা হালকা অরেঞ্জ টাইপের, ঠিক আছে। এখন এই যে দুইটা কেবল কিন্তু একই কাজ করতেছে। এরা জাস্ট হচ্ছে একটার মানে ব্যাকআপ হিসেবে আর একটা থাকতেছে। যদি একটা কেবল কোনো কারণে কাটা যায় তাহলে হচ্ছে অন্য যে কেবলটা সেটা হচ্ছে তোমাকে সার্ভিস দিয়ে যাবে, ঠিক আছে। এইটা হচ্ছে মানে কন্ট্রোল নেট। আর কন্ট্রোল নেটের এই যে সুবিধাগুলো বললাম যে আসলে তুমি অনেক হাই স্পিড কমিউনিকেশন করতে পারবা, কিন্তু দেখা যাবে কি যে কন্ট্রোল নেটের কিছু আহ, সুবিধা অসুবিধা আছে। মানে এই যে প্রত্যেকটা যে ডিভাইস, ধরো এখানে প্রত্যেকটা ডিভাইসকে হচ্ছে একটা করে পার্টিকুলার নাম্বার দেওয়া থাকে, এবং এই নাম্বারটা হচ্ছে নর্মালি 0 থেকে 99 এরকম, মানে 100টার মতো ডিভাইস বা আহ, 100টার মতো অংশ হচ্ছে তুমি কানেক্ট করতে পারবে এই নেটওয়ার্কে। এখন এর বাইরেও হয়তো কানেক্ট করা যায়, কিন্তু সেই ক্ষেত্রে দেখা যাবে তোমাকে আলাদা মডিউল ইউজ করতে হচ্ছে, বা অনেক সময় রিপিটার ইউজ করতে হয়। কারণ কোয়াক্সিয়াল কেবল তো তোমরা জানো যে কোয়াক্সিয়াল কেবলে কিন্তু সিগন্যাল ড্রপ করে, এবং সেই ক্ষেত্রে দেখা যায় কি যে তুমি রিপিটার বা হচ্ছে ওই আমাকে যেটাকে এমপ্লিফায়ার ইউজ করতে হতে পারে। এমপ্লিফায়ার ইউজ করে তুমি হয়তো লাইনটাকে আরো বেশি দূর টানতে পারবা, বা হচ্ছে আরো বেশি ডিভাইস হচ্ছে তুমি অন্য একটা কিছু ডিভাইস কানেক্ট করে তুমি হচ্ছে আরো বেশি ডিভাইস কানেক্ট করতে পারবা, ঠিক আছে। এটা পুরোটাই নেটওয়ার্কের উপর ডিপেন্ড। আর এরপরে হচ্ছে ইথারনেট আইপি। আচ্ছা, ইথারনেট আইপিটা হচ্ছে, এটা হচ্ছে আমরা সবসময় ইউজ করতেছি বর্তমান ডেইলি লাইফে। এটা সম্পর্কে মোটামুটি তোমরা সবাই জানো। ইথারনেট আইপি যেটা হচ্ছে যে এটা হচ্ছে যে আমাদের মোবাইলের যে নেটওয়ার্ক, বা হচ্ছে তোমার মোবাইল বা হচ্ছে পিসি যে নেটওয়ার্কে কানেক্ট থাকে সেটাকে আমরা বলি ইথারনেট আইপি। ইথারনেট আইপি যারা হচ্ছে বাসায় ব্রডব্যান্ড ইউজ করো তারা জিনিসটা আরো হয়তো ক্লিয়ার বুঝবা, যে ব্রডব্যান্ডে হচ্ছে কি একটা হচ্ছে আমরা যেটাকে হচ্ছে ক্যাট 5 বা ক্যাট 6 কেবল বলি। আমি কতদিন এগুলো নিয়ে আলোচনা করি। এই ক্যাট 5 বা ক্যাট 6 কেবল বা ইন্টারনেট কেবল নামে তোমরা যেটাকে চিনো, সেটার মাধ্যমে আমরা সোশ্যাল নেটওয়ার্ক তৈরি করতে পারি। এখন অনেক সময় হয় কি যে শুধুমাত্র যে ওই ক্যাট 5 বা ক্যাট 6 কেবল লাগবে এটা না, তুমি যে মাঝখানে যে তোমার হচ্ছে রাউটার ইউজ করতেছো, বাসার ওয়াইফাই রাউটার, সেখান থেকেও কি সেখান থেকে হচ্ছে তোমার হচ্ছে এইগুলো কানেক্টেড, সেটা থেকে হচ্ছে তোমার আমাদের মোবাইল কানেক্টেড হইতে পারে রাউটারের সাথে, অথবা কি তোমার পিসি কানেক্ট হইতে পারে। এখন অনেক কিছু কানেক্ট করা সম্ভব। ধরো তোমার বাসায় একটা স্মার্ট টিভি আছে, সেটাও কি ওই ওয়াইফাই থেকে কিন্তু কানেক্টেড। এখন স্মার্ট টিভি অনেক সময়, বা এখন গুগলের যে বিভিন্ন অ্যাসিস্ট্যান্ট গুলো আছে, ধরো গুগল অ্যাসিস্ট্যান্ট আছে, অ্যালেক্সা আছে, তারপর সিরি, এই টাইপের যেগুলো অ্যাসিস্ট্যান্ট আছে সেগুলো ছোট ছোট কিন্তু ডিভাইস পাওয়া যায়। ওই ডিভাইস গুলো কি তোমার ইন্টারনেটে কানেক্টেড। তাহলে এই যে সবকিছুই, এবং দেখো এটার সাথে কি যদি কেউ আসলে এগুলো নিয়ে পড়াশোনা থাকে বা চিন্তা ভাবনা করো তাহলে বুঝতে পারবে যে এটার কি বিভিন্ন সার্ভার থাকে। এই সার্ভার গুলোতে হচ্ছে ডাটা গুলো স্টোর হয়, আবার ওই সার্ভার থেকে আমরা ডাটা গুলো রিড করি। তাহলে এটাতে পিসি কানেক্টেড থাকে, অনেক কিছু কানেক্টেড থাকতে পারে, মানে যে কোনো কিছু কানেক্টেড থাকতে পারে ইথারনেট আইপিতে, ঠিক আছে। শুধুমাত্র ওইটার পার্টিকুলার একটা মডিউল থাকা লাগবে ইন্টারনেটে কানেক্ট হওয়ার জন্য বা ইন্টারনেটে কানেক্ট হওয়ার জন্য। তো এইটা সবচাইতে হচ্ছে বর্তমানে হচ্ছে ইথারনেট আইপিটা হচ্ছে সবচেয়ে বেশি পপুলার। এবং আহ, তুমি যে কোনো কিছু চাইলেই হচ্ছে ইথারনেট আইপি দিয়ে কানেক্ট করতে পারবে, কিন্তু তার হচ্ছে এরকম ফাংশনালিটি থাকা লাগবে। আর এখানে যে ছবিটা আছে, ছবিটা দেখলে বুঝতে পারবা যে এখানে কি নাই, সবকিছু কানেক্টেড আছে। তোমার হচ্ছে অফিসের মানে অফিসের যে সফটওয়্যার গুলো সেগুলো কানেক্টেড আছে। তোমার হচ্ছে বিভিন্ন ধরনের ইআরপি বা এমইএস যে সফটওয়্যার, ঠিক আছে, যে অটোমেটেড বিভিন্ন সফটওয়্যার গুলো সেগুলো হচ্ছে এই এটাতে কানেক্ট আছে। ফোন কানেক্টেড আছে, ক্যামেরা কানেক্টেড থাকতে পারে, কন্ট্রোলার কানেক্টেড থাকতে পারে, যে কোনো হচ্ছে আইও মডিউল কানেক্টেড থাকতে পারে, এইচএমআই কানেক্টেড থাকতে পারে। তারপরে আমার যদি আমি যে রুমে বসে, ওই room এ যদি একটা রোবট আছে, রোবটটা যদি দেখো, ওই রোবটটাও হচ্ছে ইথারনেট দিয়ে কানেক্ট করা যায়। ওইখানে একটা পোর্ট আছে, তুমি চাইলে হচ্ছে আমাদের যে ল্যাবে যে ওয়াইফাই রাউটার আছে ওইটার সাথে হচ্ছে আমরা বসে দিয়ে হচ্ছে আমরা কানেক্ট করতে পারি। তারপরে সবকিছুই কানেক্ট করা যায়। তারপর ধরো একটা পিসি কানেক্ট করতে পারতেছে। এখন হচ্ছে আইপি ফোনও আসছে, ঠিক আছে। আমাদের রুয়েটে হচ্ছে অল্প কিছু আইপি ফোন আছে, হেডসেট, মানে ইন্টারনেটের মাধ্যমে তুমি হচ্ছে মানে ভয়েস কলিং করতে পারো। সবই সম্ভব আসলে ইথারনেট আইপি দিয়ে। এখন এইটাই হচ্ছে তোমার ইথারনেট আইপি এর হেড প্রোটোকল। এখন এটাতে সুবিধা হচ্ছে কি, ধরো আমি বিশ্বের যে কোনো জায়গা থেকেই হচ্ছে আমার ডিভাইস থেকে এই নেটওয়ার্কে হচ্ছে কানেক্ট করতে পারবো, যদি আমি পার্টিকুলার আইপি অ্যাড্রেস জানি। যদি কোনো একটা পার্টিকুলার আইপি অ্যাড্রেস আমি যদি জানি, তাহলে হচ্ছে আমি যে কোনো প্রান্ত থেকে হচ্ছে আমার নেটওয়ার্কটাকে কানেক্ট করতে পারবো। তোমার যে শুধুমাত্র ইন্টারনেট থাকাই লাগবে এমন না, তুমি হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক তৈরি করেও হচ্ছে ইথারনেট আইপি দিয়ে কানেক্ট করতে পারো। এখন ইথারনেট আইপির যে সুবিধা সেটা হচ্ছে, ধরো আমি একটু আগে দেখলাম হচ্ছে ডিভাইস নেটের হয়তো ধরো 500 কিলোবাইট পার সেকেন্ড এই স্পিডে হচ্ছে কমিউনিকেশন করতে পারে। আবার ধরো যে আমরা দেখলাম ধরো কন্ট্রোল নেট,
কন্ট্রোল নেট ধরো হচ্ছে 10 এমবিপিএস পর্যন্ত হচ্ছে মানে স্পিডে হচ্ছে কমিউনিকেশন করতে পারে, কিন্তু ইথারনেট আইপি যেটা, এটার স্পিড প্রায় হচ্ছে 1 জিবিপিএস পর্যন্ত এটা তুলতে পারে। 1 জিবিপিএস কিন্তু হিউজ স্পিড, ঠিক আছে। আর তোমরা তো মনে হয় জানো যে আসলে যত বেশি স্পিড তার মানে কি সেই ওইটার হচ্ছে মানে ব্রডব্যান্ডের যে কানেকশন, যত বেশি স্পিড হবে তুমি তত দ্রুত হচ্ছে কমিউনিকেশন করতে পারবে। এবং সেই ক্ষেত্রে দেখা যায় যে আরেকটা জিনিসের ব্যাপার থাকে যে আসলে আহ তোমার হচ্ছে পিং এর নাম শুনছো, পিং বা ল্যাটেন্সি বলি যেটাকে আমরা, যে যত বেশি স্পিড হবে বা সার্ভারে যত মানে ফাস্ট হবে তত মানে দ্রুত হচ্ছে তুমি সার্ভার থেকে একটা একটা হচ্ছে পাবা, যেটা পাবা আর কি। এখন ওই যে পিং পিং যদি কমে যায় তাহলে দেখা যাবে কি নেটওয়ার্ক হচ্ছে খুব দ্রুত কমে মানে কমিউনিকেশন করতে পারে। আর পিং এর কথা আমি একদিন ক্লাসে বলছিলাম যে পিং হচ্ছে কি, যে আমি একটা সার্ভারে একটা রিকোয়েস্ট করলাম একটা ইনফরমেশনের জন্য, ওই সার্ভারটা আমাকে কত মিলি সেকেন্ড পর হচ্ছে ওই ইনফরমেশনটা পাঠিয়ে দিল, এই যে টাইমটা বা ওই যে পুরো প্রসেসটা কমপ্লিট হইতে কত মানে কত মিলি সেকেন্ড টাইম লাগবে, এটা যত কম হবে তত রিয়েল টাইম তুমি নেটওয়ার্ক। এর বাইরেও হচ্ছে ইথারনেট আইপির হচ্ছে প্রচুর অনেক সুবিধা আছে, ঠিক আছে। এখানে যেরকম একটা বলা আছে যে তোমার হচ্ছে প্লাগ অ্যান্ড প্লে। এখন প্লাগ অ্যান্ড প্লে বলতে বলতে যেটা বোঝাচ্ছি যে যে কোনো ডিভাইস জাস্ট তুমি হচ্ছে এই ইথারনেট আইপি নেটওয়ার্কে কানেক্ট করবা, সাথে সাথেই হচ্ছে এটা কাজ করার জন্য রেডি হয়ে যাবে, ঠিক আছে। এটা হচ্ছে সাথে সাথে কাজ করার জন্য রেডি হয়ে যাবে। এখানে তোমাকে আলাদা কোনো কনফিগারেশন কিছুই করতে হবে না, বা হচ্ছে এরকম যে আলাদা করে কিছু করতে হবে বা নতুন করে কোনো ডিভাইস ইউজ করতে হবে বা এটার জন্য হচ্ছে খুব আলাদা কোনো প্রোগ্রামিং করতে হবে এমন না। এটা জাস্ট হচ্ছে প্লাগ অ্যান্ড প্লে। মানে ধরো তোমার রাউটারের পিছনে হচ্ছে 4টা পোর্ট আছে, তুমি যদি কোনো একটা ডিভাইস যদি ইথারনেট ক্যাপাবল থাকে, ইথারনেট আইপি ক্যাপাবল থাকে, তাহলে তো তুমি জাস্ট হচ্ছে কি একটা কেবলের মাধ্যমে বা ওয়াইফাই রাউটার দিয়ে যদি ওইটাকে কানেক্ট করে ফেলো, বাকি কাজটা ওই করে ফেলতে পারবে সবকিছু, ঠিক আছে। এইখানে এই ক্ষেত্রে হচ্ছে মানে খুবই সহজে হচ্ছে যে কোনো ডিভাইস কানেক্ট করা যায়, আবার ডিভাইস থেকে বাদ দেওয়া যায়। এবং এখানে যে একটা ডিভাইস আমি কানেক্ট করলাম বা একটা ডিভাইস আমি হচ্ছে বাদ দিলাম, এটার উপরে আসলে নেটওয়ার্কের আহ, মানে খুব বেশি তারতম্য হয় না বা নেটওয়ার্কের উপর এরকম কোনো ইফেক্ট পড়ে না। এটা হচ্ছে অনেক সুবিধা আছে। আচ্ছা, এর বাইরে হচ্ছে ব্যান্ডউইথ। ব্যান্ডউইথ হচ্ছে অনেক হাই, যেটা আমি অলরেডি বললাম যে তুমি হচ্ছে প্রায় 1 জিবিপিএস পর্যন্ত স্পিড পাইতে পারো, ঠিক আছে। আর এই ক্ষেত্রে আরেকটা জিনিস যেটা বলতেছে যে এই ক্ষেত্রে হচ্ছে ফুল ডুপ্লেক্স অপারেশন। ডুপ্লেক্স ফুল ডুপ্লেক্স মানে হচ্ছে যে, আচ্ছা একটা নেটওয়ার্কে কি, তুমি ধরো তোমার ফোন ইউজ করতেছো, তুমি একটা ভিডিও দেখতে চাচ্ছ, সেই ভিডিওটা দেখার জন্য তো তোমাকে সার্ভারে রিকোয়েস্ট করতে হবে, ঠিক আছে। সার্ভারে যে রিকোয়েস্ট করতে হবে, এখন সার্ভার সার্ভারকে রিকোয়েস্ট করতে গেলে কি করতে হবে যে একটা ইনফরমেশন সার্ভারে পাঠাতে হবে, তাহলে সেটাতে কি হচ্ছে তোমার হচ্ছে সেগুলো আপলোড হবে একটা ইনফরমেশন, এবং ওই ইনফরমেশনটা সে সার্ভারটা ক্যাপচার করার পর সার্ভারটা হচ্ছে তোমাকে ওই রিকোয়ার্ড যে ফাইলটা সেটা পাঠানো স্টার্ট করবে, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে নর্মাল কমিউনিকেশনের সিস্টেম। কিন্তু কিছু কিছু মডিউলে জিনিসটা হচ্ছে, যেমন ধরো ডিভাইস নেটে হয় কি যে এট এ টাইমে হচ্ছে একটা কাজ করা সম্ভব, মানে একটা টাইমে হচ্ছে একটা ডিভাইসই হচ্ছে তোমার সার্ভারে হচ্ছে বা অন্য কোনো ডিভাইসকে তোমার হচ্ছে কিছু একটা কমান্ড করতে পারবে বা কোনো কিছু চাইতে পারবে, তখন হচ্ছে সব কাজ বন্ধ হয়ে যাবে। কিন্তু ফুল ডুপ্লেক্স নেটওয়ার্কের ক্ষেত্রে যেটা হয় যে একই সাথে হচ্ছে তুমি যে কোনো ডিভাইস থেকে হচ্ছে ডেটাটা চাইতে পারবা বা ইনফরমেশন চাইতে পারবা বা মানে হচ্ছে কমান্ড পাঠাইতে পারবা, এবং এবং ওটা থেকে হচ্ছে পড়তেও পারবা। মানে এট এ টাইমে হচ্ছে কমিউনিকেশন হবে, ডাউনলোডও হবে, আপলোডও হবে, কিন্তু আবার এমন না যে শুধুমাত্র দুইটা ডিভাইসের মধ্যে হবে। ওই নেটওয়ার্কে কানেক্টেড যে কোনো দুইটা ডিভাইসের মধ্যে হচ্ছে এট এ টাইমে হচ্ছে তোমার হচ্ছে কমিউনিকেশনটা হইতে পারে, এবং হচ্ছে এটা হাই স্পিডে মানে হইতে পারে, ঠিক আছে। এটা হচ্ছে ফুল ডুপ্লেক্স অপারেশন। এটা কিন্তু আসলে দরকার অনেক সময়, কারণ এখনকার যে অবস্থা যে আমরা হচ্ছে এত রিয়েল টাইম কমিউনিকেশন চাই বা হচ্ছে মনিটরিং চাই, যে আসলে আমি হয়তো একই সময় হচ্ছে অন্য একটা ডিভাইসকে বলতেছি যে এটা করো, কিন্তু আবার অন্য একটা ডিভাইস থেকে আমি হচ্ছে ইনফরমেশন চাইতেও পারি, ঠিক আছে। এটা হচ্ছে খুব মানে কমন বর্তমানে। আর এটার ক্ষেত্রে আরেকটা সুবিধা হচ্ছে ইথারনেট আইপির ক্ষেত্রে, যে তুমি ধরো দেখা যায় কি যে একটা কোম্পানির যদি কোনো একটা ডিভাইস থাকে, তাহলে সেই কোম্পানির ওই ডিভাইসটা হচ্ছে অন্য কোম্পানিতে হচ্ছে এটা কাজ করে না বা অন্য কোম্পানির সাথে হচ্ছে এটা কম্পাটিবল। এখন সেই ক্ষেত্রে দেখা যায় যে ইথারনেট আইপির ক্ষেত্রে এটা কোনো সমস্যাই না, কারণ তুমি চাইলে যে কোনো কোম্পানির হচ্ছে তুমি হচ্ছে ডিভাইস ইউজ করতে পারো বা কন্ট্রোল ইকুইপমেন্ট ইউজ করতে পারো, এবং অন্য যে কোনো কোম্পানিরও হচ্ছে দেখা যাচ্ছে সফটওয়্যার গুলো হচ্ছে ইউজ করতে পারো,
ঠিক আছে, এবং চাইলে একটা টাইমে সবই করা সম্ভব এখানে টাইপিং। আচ্ছা এখন এর পরে যে টপিকটা, আচ্ছা ইথারনেট আইপি নিয়ে আর কারো কোনো কোশ্চেন আছে, বা এই কনসেপ্টটা আসলে ওরকম হয়তো সবাই মানে পরিচিত না, কিন্তু এটা অনেক ইম্পর্টেন্ট, অন্যগুলো অতটা ইম্পর্টেন্ট না। কারো কোনো কোশ্চেন আছে এটাতে? আচ্ছা যদি না থাকে তাহলে হচ্ছে আমি সামনে আগাই। আচ্ছা এখন আহ, যেটা বলতেছিলাম যে নতুন আরেকটা মানে প্রোটোকল, সেটাকে আমরা বলতেছি হচ্ছে মডবাস। এখন মডবাস হচ্ছে মূলত একটা কোম্পানি যেটার নাম হচ্ছে তোমার মডিকন। ঠিক আছে, এটা হচ্ছে মডিকন দ্বারা ডেভেলপ, এবং এটা হচ্ছে তোমার দেখা যায় একটা মানে ফ্রি প্রোটোকল বলা যায়। যে ফ্রি প্রোটোকল এই কারণে যে এই মডিকনের এই যে নেটওয়ার্কিং এর যে সিস্টেমটা, এটা দ্বারা হচ্ছে যে কোনো পিএলসি, যে কোনো কোম্পানির পিএলসি বা যে কোনো কোম্পানির হচ্ছে তোমার সেন্সর বা অ্যাকচুয়েটর, এগুলো হচ্ছে তোমার নেটওয়ার্কে কানেক্ট হতে পারবে কোনো ঝামেলা ছাড়াই। ঠিক আছে, এবং এরা হচ্ছে একটা সিরিয়াল লাইন হচ্ছে দেখা যায় সিরিয়াল লাইনে যে নেটওয়ার্কিংটা, সেটা হচ্ছে এরা মেনটেন করে। আর এই ক্ষেত্রে মডবাসের ক্ষেত্রে একটা জিনিস দেখা যায় যে তোমরা হচ্ছে মাস্টার স্লেভ নেটওয়ার্কটা বেশি দেখা যায় মডবাসের ক্ষেত্রে। ঠিক আছে, মাস্টার স্লেভ নেটওয়ার্কটা নাম শুনে হয়তো বুঝতে পারতেছো যে এখানে হচ্ছে একটা মাস্টার পিএলসি থাকে, এবং হচ্ছে এটার আন্ডারে হচ্ছে অনেকগুলো হচ্ছে স্লেভ পিএলসি থাকে। মানে দেখা যায় কি যে একটা মাস্টার পিএলসির কাজ হচ্ছে পুরা প্ল্যানটাকে হচ্ছে কন্ট্রোল করা, আর স্লেভ যে পিএলসি আছে সেটার কাজ হচ্ছে যে ধরো ছোট ছোট কাজগুলো করা। ধরো বড় একটা ইন্ডাস্ট্রি আছে, তার মধ্যে হচ্ছে ছোট ছোট যে কাজগুলো আছে, সেই ছোট ছোট কাজগুলো হচ্ছে এই ছোট ছোট পিএলসি দ্বারা হয়, কিন্তু এই সবগুলো পিএলসি কে দেখভাল করার জন্য বা সবগুলো পিএলসি সাথে কমিউনিকেশন করার জন্য দেখা যায় যে তোমার আহ একটা হচ্ছে একটা হচ্ছে মাস্টার পিএলসি থাকে। ঠিক আছে, তাহলে এই যে মডবাসের যে প্রোটোকলটা, এটা দেখা যায় কি যে তোমার নর্মালি এরকম মাস্টার স্লেভ নেটওয়ার্ক দেখা যায়, যেখানে একটা মাস্টার পিএলসি থাকে, এটা আমরা স্লেভ পিএলসি। এখন স্লেভ পিএলসি কি করতে পারবে, যেহেতু সে স্লেভ, সে হচ্ছে মাস্টার পিএলসি কে ওরকম কোনো মানে কমান্ড দিতে পারবে না। ঠিক আছে, মাস্টার মাস্টার পিএলসি কোনো কমান্ড দিতে পারবে না, কিন্তু সে যেটা করতে পারবে যে সে মাস্টার পিএলসির কাছে যদি কোনো পার্টিকুলার ইনফরমেশন দরকার হয়, সে সেটাকে হচ্ছে চাইতে পারবে, এবং হচ্ছে যদি কোনো এরর থাকে সেই এরর মেসেজটা পাঠাতে পারবে, বা মাস্টার যেটা মানে যে মাস্টার যদি কোনো ইনফরমেশন চায় সেটাও হচ্ছে সে ওই পার্টিকুলার পিএলসিটা তাকে সরবরাহ করবে। এর বাইরে হচ্ছে ধরো এই যে প্রত্যেকটা যে স্লেভ পিএলসি আছে তাদের যে বিভিন্ন ডিভাইস কানেক্টেড আছে বা বিভিন্ন আইও মডিউল আছে, সেগুলোর যদি কোনো একটা পার্টিকুলার ইনফরমেশন যদি মাস্টারের দরকার হয়, সে সেটাকে প্রোভাইড করবে। ঠিক আছে, বা এর বাইরে যদি কোনো স্পেসিফিক আরো কোনো স্পেসিফিক ইনফরমেশন দরকার হয়, সেটাও হচ্ছে ওই মাস্টারকে হচ্ছে প্রোভাইড করবে। তাহলে ব্যাপারটা হচ্ছে যে মাস্টার মূলত হচ্ছে ধরো একটা সাইকেলের মতো করে হচ্ছে পুরো ইনফরমেশন গুলাকে হচ্ছে ছড়ায় দেয়। ঠিক আছে, ধরো পুরো ইনফরমেশন গুলা হচ্ছে নেটওয়ার্কে ছড়ায় দেয়। ছড়াই দেওয়ার পরে ওই যেটা আগে বলতেছিলাম যে ধরো চিঠি চিঠি পাঠানোর মতো, এখন চিঠি হচ্ছে যে তুমি যে ঠিকানায় পাঠাবা সেই ঠিকানায় শুধুমাত্র চিঠিটা পৌঁছাবে, এটা তো নর্মালি অন্য কোনো ঠিকানায় যায় না। তাহলে একই সাথে সবকিছু সে যদি ট্রান্সলেট করেও, তাহলে কোনো একটা পার্টিকুলার পিএলসির যে ইনফরমেশনটা পাওয়া দরকার, সে হচ্ছে ওইটাকে রিসিভ করে ফেলবে, তারপরে সেই অনুযায়ী হচ্ছে তোমার ওইখান থেকে আবার ট্রান্সলেট করবে, ট্রান্সলেট করলে হচ্ছে মাস্টার পেয়ে যাবে। ঠিক আছে, এখন এইটার ক্ষেত্রে আর একটা বড় পার্থক্য হচ্ছে যে মডবাসের ক্ষেত্রে, যে মডবাস হচ্ছে তোমার RS-232C অথবা হচ্ছে RS-485। এই 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 RS-232 সম্পর্কে আমি একদিন বলছিলাম যে এটা হচ্ছে একটা একটা স্ট্যান্ডার্ড কেবল। ঠিক আছে, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড কমিউনিকেশন প্রোটোকল বা একটা কেবল বলা যায়। এখন সেই ক্ষেত্রে এই যে RS-232 অথবা হচ্ছে RS-485 সিরিয়াল যে পোর্ট থাকে, এখানে দেখো এই যে এখানে একটা ওমরনের একটা পিএলসি আছে, এখানে যে মাঝখানে একটা এই যে ভিজিএ পোর্টের মতো, পিসি যে ভিজিএ পোর্ট থাকে, সেই পোর্টের মতো দেখতে একটা পোর্ট আছে। এটাই হচ্ছে সেটা তোমার হচ্ছে RS-232 পোর্ট। RS-232 এই পোর্টের মাধ্যমে হচ্ছে তুমি চাইলে নেটওয়ার্কটা তৈরি করে ফেলতে পারো। ঠিক আছে, এই এই পোর্টের মাধ্যমে হচ্ছে আমি কানেক্ট করে আমি হচ্ছে অন্য যে যে তোমার হচ্ছে অনেক স্লেভ পিএলসি থাকবে সেগুলোকে হচ্ছে আমি কানেক্ট করে ফেলতে পারি। ঠিক আছে, বা স্লেভ পিএলসি কানেক্ট করার পর এগুলোর দ্বারা আমি হচ্ছে ধরো পুরো নেটওয়ার্কটা তৈরি করে ফেলতে পারি।
এই ক্ষেত্রে দেখা যায় RS-232 যেটা, সেটাতে হচ্ছে স্পিড কম্পারেটিভলি একটু কম এবং হচ্ছে একটু কম দূরত্বে হচ্ছে নেটওয়ার্ক তৈরি করতে পারে। কিন্তু হচ্ছে RS-485 যেটা, RS-485 এই কেবলটা দেখতে হচ্ছে তোমার সম্ভবত বেগুনি কালারের। এক্স্যাক্টলি মনে পড়তেছে না, এরকম একটা বেগুনি কালারের কেবল থাকে। এখন ওই বেগুনি কালারের কেবলটা দ্বারা দেখা যায় তুমি হচ্ছে আরো বেশি স্পিডে হচ্ছে কমিউনিকেশনটা করতে পারবে। ঠিক আছে। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে যে মডবাসের ক্ষেত্রে যেটা হয়, মডবাসের ক্ষেত্রে এটা হচ্ছে একটা ওপেন প্রোটোকল। এটা হচ্ছে একটা ওপেন প্রোটোকল। ওপেন প্রোটোকল মানে কি, যে তোমার যে ম্যানুফ্যাকচারাররা যারা আছে তারা চাইলে হচ্ছে এই প্রোটোকলের জন্য হচ্ছে ডিভাইস তৈরি করতে পারবে এবং তাদের যে নেটওয়ার্কিং এর যে সুবিধা সেটা নিতে পারবে, কিন্তু ফ্রি অফ কস্ট। তাদের জন্য কোনো মানে ম্যানুফ্যাকচারারদের কোনো টাকা পে করতে হবে না। ঠিক আছে। আচ্ছা, আরেকটা জিনিস যেটা হচ্ছে যে মডবাসের আরেকটা প্রবলেম হচ্ছে নেটওয়ার্কিং এর ক্ষেত্রে তোমার পিএলসি, সেটা হচ্ছে সাপোজ ধরো যে এটা হচ্ছে একটা ওমরনের পিএলসি আর আমাদের ল্যাবে যেগুলো আছে সেগুলো হচ্ছে তোমার সিমেন্সের পিএলসি। ঠিক আছে, এখন তুমি চাইলে কিভাবে কানেক্ট করতে পারবা? তুমি কি বলতে পারবা যে এটা কিভাবে কানেকশন হতে পারে এই দুটার মধ্যে, যদি কোনো কারণে কানেকশন দরকার হয়? তো তার কোনো আইডিয়া আছে যে কিভাবে হচ্ছে ধরো কানেক্ট করা যাইতে পারে বা নেটওয়ার্কটা তৈরি করা যাইতে পারে? স্যার ওয়াইফাই দ্বারা করা যায়। না, ধরো হচ্ছে ওয়াইফাই ক্যাপাবিলিটিস নাই, কারণ সব ওয়াইফাই তো আসলে পিএলসি ওয়াইফাই তো নরমালি কানেক্ট হয় না, কিন্তু আর ধরো হচ্ছে এরকম একটা পোর্ট আছে, এরকম যে পোর্টটা দেখতে পাচ্ছ শুধুমাত্র এরকম একটা পোর্ট আছে, তাহলে কি করবো? কার কোনো আইডিয়া? আচ্ছা, আহ, ধরো তোমার মোবাইল একটা কিনছো, যে মোবাইলটা হচ্ছে ইউএসবি টাইপ সি পোর্ট আছে, কিন্তু তুমি তোমার বাসায় যে ফোন চার্জারটা আছে সেটা হচ্ছে ধরো ইউএসবি মাইক্রো ইউএসবি, তাহলে সেই ক্ষেত্রে তুমি কি করবে? তোমার এই যে টাইপ সি পোর্টটাকে ধরো চার্জ করা দরকার টাইপ সি মোবাইলটাকে, কিভাবে করতে পারবে? কনভার্টার। কনভার্টার ইউজ করতে হবে। তাহলে ধরো এই যে যেহেতু এক একটা পিএলসি হচ্ছে এক একটা প্রোটোকলে চলতেছে, বা তাদের ভিতরে যে সফটওয়্যার বলো বা যে হার্ডওয়্যারের যে জিনিসগুলো সেগুলো তো আলাদা, তাহলে আমাদের এরকম কনভার্টার ইউজ করতে হবে। ঠিক আছে, কনভার্টার ইউজ করতে হবে কেমন, যে ধরো এই যে কমন নেটওয়ার্কে কানেক্ট হওয়ার জন্য এটা হচ্ছে বিভিন্ন ধরনের ছোট ছোট ধরো ডিভাইস পাওয়া যায়, এরকম ছোট ছোট বক্স পাওয়া যায়। ঠিক আছে, ওই বক্সের মধ্যে তুমি ধরো কেবলটা কানেক্ট করে ফেললা, কানেক্ট করার পর হচ্ছে ওই বক্স থেকে যে আউটপুটটা বের হবে সেটা হচ্ছে আবার মানে কমন, সেটা হচ্ছে এই যে মডবাস। ঠিক আছে, সেটা হচ্ছে কমন একটা প্রোটোকল। তাহলে ধরো এটা হচ্ছে ওমরনের পিএলসি, তাহলে এই ওমরনের পিএলসির জন্য একটা কনভার্টার পাওয়া যাবে। আবার ধরো তুমি হচ্ছে সিমেন্সের পিএলসি, ওটার জন্য একটা কনভার্টার পাওয়া যাবে। বা ধরো অ্যালেন ব্র্যাডলির যে পিএলসি, ওটার জন্য আরেক ধরনের কনভার্টার পাওয়া যাবে। তাহলে এই যে কনভার্টার গুলাকে জাস্ট আমি হচ্ছে কানেক্ট করব একটা কেবলের মাধ্যমে ওই পার্টিকুলার পিএলসির সাথে। কানেক্ট করার পর হচ্ছে যে ওইটা তখন হচ্ছে কি কমন হয়ে গেল, তখন হচ্ছে তুমি ওইটাতে চাইলে মডবাসের মাধ্যমে হচ্ছে ওইটাকে কানেক্ট করে ফেলতে পারবে। কারণ কনভার্সনের পর কি সবগুলাই হচ্ছে সেম প্রোটোকলে আসছে। ঠিক আছে, এখন ওই যে বক্সটা আমরা ইউজ করতেছি ওইটা হচ্ছে সেক্ষেত্রে একটা গেটওয়ে হয়ে যায়, একটা গেটওয়ের মাধ্যমে তুমি কমন নেটওয়ার্কে চলে আসতেছে। ঠিক আছে, আর এরকম কনভার্সন হয় কারণ তোমার ল্যাপটপ একভাবে কাজ করে, তোমার মোবাইল আরেকভাবে কাজ করে, কিন্তু এই কনভার্সন গুলো আসলে হয় আমরা দেখতে পারি না, কারণ এটা হচ্ছে দেখা যাবে যে ওই ডিভাইস গুলোর ক্ষেত্রে বিল্ট ইন, কিন্তু পিএলসির ক্ষেত্রে আসলে এটা বিল্ট ইন এভাবে পাওয়া যায় না। এখন দেখা যাবে কি যে এই যে কমপ্লেক্স এত নেটওয়ার্কিং এর কথা বলতেছি, এগুলো আসলে মানে ইন্ডাস্ট্রিতে সম্ভব, তাহলে যদি একটু একটু আইডিয়া থাকে তাহলে তুমি অন্তত হয়তো বুঝতে পারবা যে আসলে কি হচ্ছে। ঠিক আছে, কারণ ইন্ডাস্ট্রিতে দেখা যায় কি যে ধরো একটা পিএলসি আছে হচ্ছে সিমেন্সের, তো আর একটা আছে তোমার হচ্ছে অ্যালেন ব্র্যাডলি, বা আরেকটা হচ্ছে তোশিবার আছে, বা আরেকটা হচ্ছে তোমার ওমরনের আছে। তাহলে সেই ক্ষেত্রে অনেক সময় হয়, বা একটা ধরো ফিল্ড ডিভাইস হচ্ছে সিমেন্সের আর একটা হচ্ছে অন্য কোনো কোম্পানি, তাহলে সেই ক্ষেত্রে এরকম ইন্টারফেস দরকার যার মাধ্যমে আমরা নেটওয়ার্কিং করতে পারবো। আচ্ছা, এখন হচ্ছে ফিল্ড বাস। ফিল্ড বাসটাও হচ্ছে ওই কাইন্ড অফ
তোমার এই মডবাসের মতোই এটা সাধারণত, মানে মডবাস যেটা বললাম যে মডবাসে চাইলে তুমি অন্য পিএলসি হচ্ছে তোমার সিস্টেমে কানেক্ট করে ফেলতে পারো, কিন্তু এই ফিল্ড বাসটা হচ্ছে শুধুমাত্র সাপোজ ইসের জন্য, ফিল্ড ডিভাইস গুলোকে টার্গেট করে করা। ঠিক আছে, ফিল্ড ডিভাইস গুলোকে টার্গেট করে করা। সাপোজ ধরো যে তোমার কিছু ফিল্ড ডিভাইস আছে সেগুলো হচ্ছে ওমরনের, আর কিছু আছে যে সিমেন্সের, আর কিছু হচ্ছে ধরো আছে তোশিবা। তাহলে আমরা কি করতে পারি যে তোশিবা তো ধরো সিমেন্সের যে নেটওয়ার্কিং প্রোটোকল সেটা তো কি তোশিবা তো ফলো করবে না, আবার ধরো তোশিবারটা তো সিমেন্স ফলো করে না। তাহলে সেই ক্ষেত্রে কি করতে হয় যে তোমার প্রথমে সবগুলো ডিভাইস হচ্ছে একটা কমন নেটওয়ার্কের মাধ্যমে, ধরো যেগুলো তোশিবার ডিভাইস সেগুলো হচ্ছে একটা কমন নেটওয়ার্কের মধ্যে চলে আসে। আসার পর একটা কনভার্টার থাকে, সেই কনভার্টারটার মাধ্যমে হচ্ছে আমরা কনভার্সনটা করি। কনভার্সনটা করার পর হচ্ছে আমরা হচ্ছে ধরো এই যে তোশিবার ডিভাইস গুলো হচ্ছে আমরা এখন সিমেন্সে কানেক্ট করতে পারবো। কিন্তু আমি যদি কনভার্সনটা না করি, কনভার্সন না করার ফলে কি হবে, যে কনভার্সন না করার ফলে তুমি হয়তো ধরো সিমেন্সেও RS-232 কেবল আছে বা পোর্ট আছে, কিন্তু তোশিবার ওইগুলো তো দেখা যাচ্ছে RS-232 আছে, তো থাকার পরও তুমি কানেক্ট করতে পারবা না। এই কারণে পারবা না যে তাদের প্রোটোকল তো আলাদা। এটা হচ্ছে ফিল্ড ডিভাইস ওরিয়েন্টেড আর কি, ফিল্ড বাসটা। আর সেই ক্ষেত্রে মানে কন্ট্রোলার যে আসতে পারে না এমন না, কিন্তু দেখা যায় যে তোমার সেন্সর গুলো বা অ্যাকচুয়েটর গুলো এদের যে নেটওয়ার্কটা সেটাই হচ্ছে মূলত ফিল্ড বাস দিয়ে মেনটেন করা হয়। আর আর দেখা যায় কি যে তুমি এটার মাধ্যমে হচ্ছে তোমার হচ্ছে ফিল্ড বাস গুলোকে মানে ফিল্ডের যে ডিভাইস গুলোকে মূলত কানেক্ট করতে পারবে, এর বাইরে হচ্ছে পিএলসি গুলো দিয়েও নেটওয়ার্ক নেটওয়ার্ক তৈরি করতে পারবে। আর বিভিন্ন টপোলজি হচ্ছে পসিবল। এই টপোলজিটা তোমরা অলরেডি দেখছো, যে এই টপোলজিটা হচ্ছে কি যে তুমি চাইলে আহ, আমরা যেটাকে বাস নেটওয়ার্কিং বলতেছিলাম আর কি, যে বাস নেটওয়ার্ক, এই যে বাস নেটওয়ার্কের মাধ্যমে হচ্ছে আহ, বাস নেটওয়ার্কের মাধ্যমে হচ্ছে এই ধরো একটা একটা লম্বা তার থাকবে, এই লম্বা তার থেকে হচ্ছে আমরা জাস্ট কানেকশন নামায় নামায় হচ্ছে আমরা অন্য ডিভাইস গুলো কানেক্ট করতে পারবো। আর ফিল্ড বাসের ক্ষেত্রে দেখা যায় কি তোমার সিমেন্সেও হচ্ছে ফিল্ড বাসের ক্যাপাবিলিটিস থাকে। তার ফলে দেখা যায় কি যে ধরো দুইটা এরকম একটা লম্বা কেবল থাকে, যে ওইটা হচ্ছে প্রথম পিএলসি থেকে বা প্রথম মডিউল থেকে হচ্ছে পরের মডিউলে গিয়ে কানেক্ট হয়। আবার ওই মডিউলের উপরে একটা ওই ওই পোর্টের উপরই আর চার একটা পোর্ট বসানো যায়, বসা হচ্ছে ওইটাকে আবার টেনে নিয়ে হচ্ছে আবার অন্য সাথে কানেক্ট করা যায়। এবং তুমি চাইলে শুধুমাত্র এইটা যে হবে তা না, এর বাইরেও হচ্ছে তুমি এক্সট্রা টপোলজিও করতে পারো। মানে এই ক্যাপাবিলিটিসটা এটা আছে, এবং এই ক্ষেত্রে দেখা যায় যে তোমার আহ এই ক্ষেত্রে দেখা যায় কি যে তুমি চাইলে যদি তোমার টপোলজির উপর আসলে ডিপেন্ড করতেছে, তুমি চাইলে হচ্ছে একটা ডিভাইসকে মানে এমন টপোলজি সেট করতে পারো যার ফলে তুমি একটা ডিভাইসকে যদি সরাইও ফেলো তারপরে হচ্ছে তোমার পুরো নেটওয়ার্কের উপর তার কোনো প্রভাব পড়বে না। ঠিক আছে, আর এটা হচ্ছে ফিল্ড বাস। আচ্ছা, এরপরে হচ্ছে তোমার হচ্ছে প্রফিবাস জিপি। প্রফিবাস এটা হচ্ছে ডিপি। ডিপি মানে হচ্ছে ডিসেন্ট্রালাইজ পেরিফেরি। ডিপিটা হচ্ছে কি ডিসেন্ট্রালাইজ পেরিফেরি, প্রফিবাস ডিপিটা। আর প্রফিবাস এই কারণে বলতেছি, মানে বাসটা বুঝতেছো, যে বাসের সাথে তোমরা হচ্ছে পরিচিত। ঠিক আছে, আর এই বাস বাস নেটওয়ার্কিং এর যে মানে এটা হচ্ছে মূলত সিমেন্স ইউজ করে, প্রফিবাস ডিপি যেটা সেটা হচ্ছে সিমেন্স ইউজ করে। আর এটা হচ্ছে একই সাথে হচ্ছে তোমার অ্যানালগ এবং হচ্ছে ডিসক্রিট সিগন্যাল দুইটাই হচ্ছে হ্যান্ডেল করতে পারে যে প্রফিবাস ডিপিটা। আর আসলে কি পার্থক্যটা কোথায়, যে তোমাদেরকে যে এত কিছু বলতেছি আসলে কনফিউশন লাগাই হচ্ছে স্বাভাবিক, কিন্তু কনফিউশনটা আসলে দূর হবে এইভাবে যে সবকিছু দেখে মনে হচ্ছে যে একই টাইপের, কিন্তু তোমরা যদি মনে থাকে তোমাদেরকে যখন তোমাদের হচ্ছে ডিভাইস নেটের কথা আমি বলছিলাম, তাহলে ডিভাইস নেটের ক্ষেত্রে কি ছিল, যে ডিভাইস নেটের ক্ষেত্রে কিন্তু চারটা ওয়্যার ছিল। মানে চারটা ওয়্যার ছিল, সেই চারটা ওয়্যারের দুইটা ছিল তোমার হচ্ছে ডাটার জন্য, আর দুইটা ছিল হচ্ছে পাওয়ারের জন্য। কিন্তু এই যে প্রফিবাস ডিপিতে যেটা হবে সেটাতে হচ্ছে এই যে চারটা ওয়্যারের বদলে ওই কমিউনিকেশনটা প্রায় ওইরকমই হবে, বা ওইরকম চাইলেও তুমি পারবা। কিন্তু এখানে কেবল যেটা সেটা হচ্ছে ওই চারটা কেবলের পরিবর্তে হচ্ছে নতুন একটা কেবল চলে আসছে, যেটার নাম হচ্ছে তোমার RS-485। ঠিক আছে, RS-485, অথবা হচ্ছে তুমি ফাইবার অপটিক কানেকশন, এটা দ্বারা তুমি হচ্ছে নেটওয়ার্কটা তৈরি করতে পারবা। ঠিক আছে, আর এটা হচ্ছে তোমার প্রায় অনেক স্পিড, প্রায় হচ্ছে 12 Mbps পর্যন্ত হচ্ছে এটা স্পিড তুলতে পারে, এবং হচ্ছে প্রায় 1200 মিটার পর্যন্ত হচ্ছে তুমি নেটওয়ার্কটা এক্সটেন্ড করতে পারো। কিন্তু যেক্ষেত্রে অনেক সময় দেখা যায় কি যে তোমার যে ইথারনেট আইপি, যেটা মানে নর্মাল যে ইন্টারনেট বলতে আমরা যেটা বুঝি,
সেইটাতে দেখা যায় যে সর্বোচ্চ হচ্ছে 100 মিটার। 100 মিটার পরে যদি দূরে যদি ডিভাইস থাকে, তাহলে দেখা যাবে কি যে আসলে ওই ডিভাইস গুলোর স্পিড তেমন একটা পাচ্ছে না। কিন্তু এই RS-485 এর মাধ্যমে এইটা সম্ভব, বা এইটা 1200 মিটারের বেশিও সম্ভব যদি তুমি রিপিটার ইউজ করো। ঠিক আছে। আর এই ক্ষেত্রে ধরো এই যে একটা প্রফিবাসের একটা ইন্টারফেস দেখানো আছে, প্রফিবাসটা বুঝতে পারছি যে প্রফিবাস দিকে একটা কমন একটা লাইন থাকবে। সেই লাইনের মধ্যে হচ্ছে কম্পিউটার কানেক্টেড আছে, আবার ধরো পিএলসি কানেক্টেড আছে, এর বাইরে হচ্ছে যে কোনো একটা মডিউল কানেক্টেড থাকতে পারে, অথবা কি একটা ইনপুট আউটপুটের যে মানে ইনপুট আউটপুটের তোমাদের দিকে কি যেটা বলেছিলাম কেসিং টাইপের ইনপুট আউটপুট, যে পিএলসিটা একটা জায়গায় আছে আর তোমার ইনপুট আউটপুট মডিউলটা হচ্ছে আরেকটা জায়গায় আছে, সেটাও তো তুমি হচ্ছে ইচ্ছা করলে কানেক্টেড করতে পারবে। আচ্ছা, তা এটা মূলত হচ্ছে প্রফিবাস জিপিটা হচ্ছে আসলে ইউজ করে। প্রফিবাস জিপিটা হচ্ছে তোমার নর্মালি ইউজ করে হচ্ছে সিমেন্স ইউজ করে। এখন যদি তুমি 485 RS-485 কেবল দ্বারা যদি নেটওয়ার্কটা তৈরি করো, তাহলে ওইটাকে বলা হয় হচ্ছে প্রফিবাস। আর যদি এই সেম নেটওয়ার্কটা যদি আমরা ইথারনেটের মাধ্যমে তৈরি করি, তাহলে সিমেন্সের ভাষায় এটাকে বলবো আমরা হচ্ছে প্রফিনেট। তখন এটার নাম হয়ে যাবে প্রফিনেট। ওকে, তখন হচ্ছে এটা প্রফিনেট হবে। আর এখানে ডিপি যে অংশটা, ডিপি মানে হচ্ছে ডিসেন্ট্রালাইজ পেরিফেরি। এখন পেরিফেরি মানে কি, যে যে ডিভাইস গুলো হচ্ছে তোমার মানে পিএলসির অংশ না, ঠিক আছে, যেগুলো হচ্ছে পিএলসির অংশ না, যেগুলো হচ্ছে এর বাইরের অংশ, সেগুলাকে তুমি চাইলে হচ্ছে ডিসেন্ট্রালাইজ করে ফেলতে পারবা। এবং এই কনসেপ্টটা সম্পর্কে তোমরা অবগত, যে যেটা আমি বলতেছিলাম যে ধরো আমাদের হেড স্যারের রুমে যদি একটা পিএলসি থাকে, আর সব ইনপুট আউটপুট ডিভাইস যদি ধরো তোমাদের 307 নম্বর ক্লাসরুমে থাকে, তাহলে আমি কি করব? আমি তো এতটা টানাটানি দরকার নেই। আমি কি করব, আমি হচ্ছে জাস্ট হেডস্যারের রুম থেকে একটা RS-485 কেবল টেনে নিয়ে আসবো তোমাদের রুমে, ক্লাসরুমে। তারপরে ওইখানে হচ্ছে একটা মডিউল থাকবে, ইনপুট আউটপুট মডিউল। তারপরে ওই ইনপুট আউটপুট মডিউলটা দ্বারা হচ্ছে আমি সবগুলো ডিভাইসকে ওইখান থেকে কানেক্ট করে ফেলতে পারবো। ঠিক আছে, এই জন্য এটাকে আমরা বলতেছি যে ডিসেন্ট্রালাইজড পেরিফেরি, মানে সবকিছুই হচ্ছে ডিসেন্ট্রালাইজ, আমি হচ্ছে প্রফিবাসের মাধ্যমে করে ফেলতে পারবো, এবং সেটা চাইলে যে কোনো কিছুই হতে পারে। ঠিক আছে। আচ্ছা, এখন প্রফিবাসের ক্ষেত্রে একটা জিনিস মাঝে মাঝে দেখা যায়, যে যেটা হচ্ছে যে আচ্ছা আমি তো একটা তার টেনে ধরো সবকিছু ইনপুট আউটপুট গুলাকে অনেক দূরে সরাই নিয়ে আসলাম, ঠিক আছে, এটা হইলো। কিন্তু দেখা যাচ্ছে যে এই ইনপুট আউটপুটের মধ্যে কিছু ইনপুট আউটপুট হচ্ছে মানে খুবই সফিস্টিকেটেড, বা যেগুলো হচ্ছে খুবই হাইলি সিকিউরিটি দরকার, বা ওইগুলো কোনো কারণে যদি ডিসকানেক্টেড হয়ে যায়, তাহলে হচ্ছে তোমার নেটওয়ার্কের উপরে একটা বিশাল চাপ পড়তে পারে, বা একটা বড় সিকিউরিটি ইস্যু বা সেফটির ইস্যু আসতে পারে। সেই ক্ষেত্রে দেখা যায় কি যে ধরো যে ইনপুট আউটপুট গুলা হচ্ছে অনেক বেশি ইম্পর্টেন্ট, সেগুলাকে হচ্ছে সরাসরি ওই যে পিএলসির সাথে যে ইনপুট আউটপুট পোর্ট থাকে ওইগুলোর মাধ্যমে হচ্ছে কানেক্টেড করা। আর যেগুলো ধরো অতটা বেশি ইম্পর্টেন্ট না, সেইগুলা হচ্ছে কি করা হয়, যে ওইরকম একটা কেবল টেনে অনেক দূরে একটা মডিউল থাকে, সেই মডিউলের মাধ্যমে হচ্ছে কানেক্টেড করা। এখন দেখো যদি কোনো কারণে ধরো ওই যে এই যে নীল কালারের যে কেবলটা আছে ওই যে কাটা পড়লেও কি তোমার যে মেইন যে ইনপুট আউটপুট যে যেগুলা, সেইগুলো কিন্তু কানেক্টেড থাকবে। ঠিক আছে, মেইন যে ইনপুট আউটপুট গুলো সেগুলো হচ্ছে কানেক্টেড থাকবে, যার ফলে তুমি কিন্তু নিরবিচ্ছিন্ন বা হচ্ছে একটা সেফটির একটা যে ব্যাপারটা সেটা হচ্ছে এনশিওর হবে। আহ, বুঝতে পারছো যে প্রফিবাস বা প্রফিনেট কি? এটা মূলত সিমেন্স ইউজ করে। আচ্ছা, এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন বা কেউ কিছু বুঝতে পারো নাই বা খটকা লাগতেছে? কারো কোনো কোশ্চেন নাকি? আচ্ছা, আজকে কি সবার ঘুম আসতেছে নাকি ক্লাসে? তোমাদের তো একাই, আমার মতো সবাই মনে হচ্ছে কানেক্টে ঘুমাচ্ছে। না স্যার, আছে স্যার। অনেক অনেক বেশি ইনফরমেশন তো স্যার, এই জন্য কি সমস্যা হচ্ছে স্যার পরে স্যার আরেকবার দেখে নেওয়া লাগবে স্যার এগুলো আবার। আচ্ছা, অনেক বেশি ইনফরমেশন আসলে, আমি তো এই জন্য ক্লাসের শুরুতেই বললাম যে এগুলো আসলে
কোম্পানি স্পেসিফিক। ধরো মডিকন ইউজ করছে, মডিকন ডেভেলপ করছে হচ্ছে ধরো মডবাস। এরপরে হচ্ছে প্রফিনেট যেটা, সেটা ডেভেলপ করছে হচ্ছে অ্যালেন ব্রাডলি। আবার ধরো এই প্রফিবাস যেটা বা প্রফিনেট যেটা, সেটা আবার ইউজ করা হচ্ছে সিনান। ঠিক আছে। আবার ধরো ফিল্ড বাস হচ্ছে আবার মানে একটা ইন্ডাস্ট্রি থেকে, মানে একটা কোম্পানির সাথে আরেকটা কোম্পানি হচ্ছে একটু কনফিউজিং আসলে, এত কিছু পড়ানো সম্ভব না তোমাদের জেকেডিটের যেহেতু এই অংশটাতে। আসলে আমি মনে হয় তারপরে জোর করে অনেক বেশি পড়াই, এর আগে এত কিছুই পড়ানো হইতো না আর কি। যাই হোক, আমার মনে হয় যে কিছু হইলেও তোমরা ইনফরমেশন পাচ্ছ আসলে। কমন মানে এইগুলো হচ্ছে মডার্ন ইন্ডাস্ট্রি, কিন্তু তোমার এইভাবেই নেটওয়ার্কিং করে। বা তোমরা যে ওই যে সিআইএম পড়তেছো না, সিআইএম এর যে ব্যাপারগুলো তোমরা হয়তো শিখতেছো, যে সিআইএম দিয়ে তো এত অটোমেশন করা যায়, সেই করা যায়, করা যায়, কিন্তু নেটওয়ার্কটাই হচ্ছে অনেক বড় বিষয়। আচ্ছা, আহ তাহলে আরেকবার দেখে নিও তোমরা, আমার মনে হয় মোটামুটি বুঝতে পারছো। আসলে আমি যত কথা বললাম এত কথা বইও নাই। আচ্ছা, এখন আমরা নতুন আরেকটা জিনিস দেখবো, এটা হচ্ছে হার্ট। ঠিক আছে, এই হার্টটা হচ্ছে আরেকটা কমিউনিকেশনের আরেকটা হচ্ছে ওয়ে। এখন আমার মনে হয় এই ছবিটা দেখলেই তুমি অনেক কিছু বুঝতে পারবে। আচ্ছা, আমি একটু বলি বুঝাই যে আসলে জিনিসটা কি। এখন হার্ট হচ্ছে আহ ওই খুবই স্মার্ট যে ফিল্ড ডিভাইস গুলা, সেইগুলোর জন্য হচ্ছে হার্ট ইউজ করা। ঠিক আছে। এখন হার্টের যে ক্যাপাবিলিটিস যেটা আছে, আচ্ছা, আমাকে বলো, তোমরা তো সেন্সর নিয়ে কাজ করছো, তাহলে সেন্সরের যে আউটপুটটা সেটা কত ভাবে পাওয়া যায় কেউ বলতে পারবা? তোমরা তো ধরো 4-1 প্রজেক্ট করলা, মানে তুমি একটা সেন্সর থেকে একটা রিডিং পাবা, সেই রিডিংটা আসলে কিভাবে পাইতে পারো? এনিওয়ান? ডিজিটাল সিগন্যাল আকারে পেতে পারি, মানে ডিজিটাল আউটপুট অথবা অ্যানালগ আউটপুট। হ্যাঁ, ডিজিটাল আউটপুট বা অ্যানালগ আউটপুট, ঠিক আছে। কিন্তু ধরো নর্মালি তোমরা যে মানের হচ্ছে ফিল্ড ডিভাইস নিয়ে কাজ করছো বা যে সেন্সর নিয়ে কাজ করছো, এগুলো সাধারণত ডিজিটাল আউটপুট মানে দেয় এরকম খুব কম, খুবই কম। ঠিক আছে। ডিজিটাল আউটপুট হয়তো দেওয়া সম্ভব, কিন্তু ওটার জন্য আলাদা হয়তো মানে ওরকম আলাদা সার্কিট দরকার, ওই সেন্সরের সাথে আলাদা সার্কিট দরকার। কিন্তু নর্মালি সব সেন্সরই হচ্ছে তোমাকে অ্যানালগ আউটপুট আকারে দেয়। ঠিক আছে, অ্যানালগ আউটপুটটা দেয়। মানে তোমরা যে টেম্পারেচার সেন্সর বা ময়েশ্চার সেন্সর বা তোমরা যে ফোর্স সেন্সর বা ডিসপ্লেসমেন্ট সেন্সর নিয়ে কাজ করছো না বিভিন্ন প্রজেক্টে, ওই সবগুলাই হচ্ছে দুইটা ভাবে হচ্ছে তোমাকে আউটপুট দেয়, যদি সেটা অ্যানালগ আউটপুট। একটা হচ্ছে ভোল্টেজ আকারে আউটপুট দেয়, আর একটা হচ্ছে কারেন্ট আকারে হচ্ছে আউটপুট দেয়। ঠিক আছে। মানে হচ্ছে ওই ডিভাইসটার ধরো টেম্পারেচার, টেম্পারেচার সাপোজ হচ্ছে ওই সেন্সরটা মাপতে পারে হচ্ছে 0 থেকে 100 ডিগ্রি সেলসিয়াস মাপতে পারে, 0 থেকে 1000 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত মাপতে পারে। তাহলে আমি কেমনে বুঝবো যে এখন সেন্সর হচ্ছে ধরো 100 ডিগ্রি সেলসিয়াস রিডিং দিচ্ছে? এটা আমি বুঝতে পারবো যে ওই সেন্সর থেকে একটা ইনপুট আসবে বা সেন্সর থেকে একটা আউটপুট আসবে, সেটা হচ্ছে ধরো মানে ভোল্টেজ আকারে আসতে পারে, আবার সেটা হচ্ছে কারেন্ট আকারেও আসতে পারে। কিভাবে এটা রিড করতে হয় এগুলো আসলে অনেক অন্য আলোচনার বিষয়। মানে কমন সেন্সে বুঝতে পারতেছি যে হয় কারেন্ট আকারে আউটপুট দিবে অথবা ভোল্টেজ আকারে আউটপুট দিবে। ঠিক আছে। তাহলে আমি জাস্ট ওই সেন্সর থেকে যে কারেন্টটা আসতেছে, ওই কারেন্টটা মেপে বলতে পারবো যে এখন কত ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার আছে। এখন সাপোজ যখন হচ্ছে 20 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট থাকবে, তখন আমি ওইটাকে বলবো হচ্ছে 1000 ডিগ্রি সেলসিয়াস। আর যখন হচ্ছে 4 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট থাকবে, তখন ওইটাকে আমি বলবো হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস সাপোজ। ঠিক আছে। তাহলে তোমরা তো বুঝতেই পারতেছো, যদি ওই সেন্সরটা যদি এখন সাপোজ ধরো যে এটা মাঝামাঝি কিছু একটা দেয়, এটা ধরো হচ্ছে 8 মিলি অ্যাম্পিয়ার, সরি 12 মিলি অ্যাম্পিয়ার যদি সিগন্যাল দেয়, তাহলে কত ডিগ্রি সেলসিয়াস হইতে পারে বলো তো? 500 500 ডিগ্রি সেলসিয়াস। হুম, মানে যদি লিনিয়ার রিলেশনশিপ থাকে তাহলে তো আসলে জি স্যার। 500 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে। যদি লিনিয়ার রিলেশনশিপ থাকে তাহলে তো 500 ডিগ্রি সেলসিয়াস। মানে আমার মনে হয় যে আইডিয়া ক্লিয়ার হয়েছে। এখন
নরমালি দেখা যায় কি যে সেন্সর গুলার যে আউটপুটটা দেয় সেটা হচ্ছে 0 থেকে এই যে 20 মিলি অ্যাম্পিয়ার অথবা হচ্ছে 4 থেকে 20 মিলি অ্যাম্পিয়ারের মধ্যেই হচ্ছে নরমালি আউটপুটটা দেয়। আর এর বাইরে যদি ওটা ভোল্টেজ আকারে আউটপুট দেয় সেটা দেখা যায় কিন্তু 0 থেকে নরমালি 10 ভোল্ট। 0 থেকে 10 ভোল্ট এটার মধ্যে হচ্ছে তোমাকে হচ্ছে আউটপুটটা দিবে। 0 মানে হচ্ছে ধরো 0 ডিগ্রি সেলসিয়াস, আর 100 মানে 10 ভোল্ট মানে হচ্ছে 1000 ডিগ্রি সেলসিয়াস। তাহলে যদি মানে যদি 5 ভোল্ট সিগন্যাল আমি পাই, তার মানে আমি বুঝতে পারবো যে এই দুটার মাঝামাঝি পয়েন্ট আছে যে 500 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার এখন আছে। আচ্ছা, এটা হচ্ছে ক্লিয়ার। তাহলে ধরো টাইমের সাথে সাথে ওই সেন্সরটা থেকে যে আউটপুটটা আসবে সেটা আসলে কি, যে এখানে দেখো নীল যে একটা লাইন আছে না বামের যে গ্রাফে, ওই নীল লাইনটাই কি তোমার সেন্সরের আউটপুট না? নীল যে লাইনটা, সেটাই হচ্ছে সেন্সরের আউটপুট। মানে ওই লাইনটা কখনো উপরে থাকবে, কখনো নিচে থাকবে। ওকে, আর এটার মাধ্যমে তুমি জাস্ট বুঝতে পারবে যে আসলে কত ডিগ্রি মানে কত মিলি অ্যাম্পিয়ার সিগন্যাল আসতেছে। ওকে, কিন্তু যদি এমন দরকার হয় যে তোমার একই সাথে হচ্ছে অ্যানালগ এবং ডিজিটাল, এবং এই দুইটারই হচ্ছে ক্যাপাবিলিটিস দরকার। অ্যানালগ সিগন্যালটা হচ্ছে কি যে ওই ডিভাইসের রিডিংটা পড়ার জন্য, আর যে ডিজিটাল সিগন্যালটা সেটা হচ্ছে অন্যান্য কাজের জন্য। সাপোজ ধরো এখন আহ, এটা হচ্ছে কতগুলো প্রোডাক্টকে হচ্ছে সে মানে প্রোডাক্টকে হচ্ছে বাইপাস করছে এই এই অংশটা থেকে, সেটার একটা সিগন্যাল হতে পারে। বা হচ্ছে এটার কোনো পার্টিকুলার কোনো ইস্যু আছে কিনা, তার মানে রিডিং নিতে কোনো প্রবলেম হচ্ছে কিনা, বা কোনো একটা অংশ তার নষ্ট কিনা, বা মেনটেনেন্স দরকার কিনা, এই যে সিগন্যাল গুলো যদি দরকার হয় তাহলে সেইটার জন্য হচ্ছে তোমাকে হচ্ছে ডিজিটাল সিগন্যাল দেওয়ার প্রয়োজন। ঠিক আছে, এখন যদি এরকম কোন একটা ঘটনা থাকে যে না একই সাথে হচ্ছে অ্যানালগ এবং ডিজিটাল সিগন্যাল দুইটাই দরকার, তাহলে তোমাকে যেটা ইউজ করতে হবে সেটা হচ্ছে হার্ট। এখন আহ, তোমাদের কি আচ্ছা আমি অনেক বেশি কথা বলতেছি মনে হয়, বেশি তোমাদের কি ফুরিয়ার ট্রান্সফর্ম পড়ছে না? ফুরিয়ার, ফুরিয়ার তো পড়ছে নাকি? জি স্যার, কোনো কোনো এককালে পড়া হয়েছিল স্যার। আচ্ছা, তাহলে ফুরিয়ার নেওয়ার কথা মানে অনেক আগে যেহেতু বাদ দিলাম। মানে ফুরিয়ার ট্রান্সফর্ম কিন্তু আচ্ছা দেখ, এটা আসলে আসলে আরো কনফিউজ হয়ে যাবে, আর বাদ দাও। এখন সাপোজ এইখানে বামের ফিগারটা খেয়াল করো, বামের ফিগারটা হচ্ছে কি যে যেখানে হচ্ছে ওয়েভ লেন্থটা বেশি সেটাকে ওরা বলতেছে হচ্ছে 1, আবার যেখানে হচ্ছে ওয়েভ লেন্থটা ছোট সেই ক্ষেত্রে ওইটাকে কি বলতেছে 0। তাহলে দেখো যে আমি এইভাবে কি এই যে এই ওয়েভ লেন্থটা যখন হচ্ছে ছোট থাকতেছে তখন আমি এটাকে বলতেছি হচ্ছে 0, আর যখন হচ্ছে এটা বড় থাকতেছে তখন এটাকে বলতেছি হচ্ছে 1। ঠিক আছে, আর এই যে মানে ওঠানামা করতেছে, এই সূক্ষ্ম যে ওঠানামা গুলা সেইগুলা কিন্তু একটা পার্টিকুলার লাইন বরাবর উঠতেছে পারতেছে। এটা কি বুঝতে পারতেছো যে ওই ওঠানামা গুলাও কি একটা প্যাটার্ন ফলো করতেছে না? মানে ওয়ান এভারেজে কি হচ্ছে যে এই যে ওয়েভ গুলা, সেই ওয়েভ গুলা কি আস্তে আস্তে কিন্তু বাড়তেছে। ঠিক আছে, ওয়ান এভারেজে কিন্তু বাড়তেছে। ওকে, কিন্তু ওই ওয়েভের মধ্যেই হচ্ছে আমি ডিকোড মানে এনকোড করে দিছি যে কোনটা 0 আর কোনটা হচ্ছে 1। তাহলে ডিজিটাল কমিউনিকেশন কিন্তু এইটাই, যে 0 1, এটা শুধুমাত্র 0 1-এরই খেলা। ঠিক আছে, তাহলে এই যে 0 1 0 1 এইগুলোকে যদি আমি আবার ডিকোড করি তাহলে আমি এখান থেকে কি ইনফরমেশন কালেক্ট করতে পারবো না? আমি কিন্তু ইনফরমেশন কালেক্ট করতে পারবো। তাহলে ধরো 1 1 1 এখানে যেটা আছে যে 1 1 0 তারপর 1 0 0 1, এটা তো একটা পার্টিকুলার মিনিং আছে। এটা ডিজিটাল হইলেও কি এটার একটা পার্টিকুলার মিনিং আছে। সেই মিনিংটা ওই তখন তোমার কম্পিউটারটা বুঝতে পারবে বা পিএলসিটা বুঝতে পারবে যে আসলে ওই ডিভাইসটা কি বলতে চাচ্ছে। কিন্তু এটার সাথে সাথে কি দেখো যে ওই ডিভাইসটা কিন্তু একটা অ্যানালগ সিগন্যালও কিন্তু পাঠাচ্ছে। যে অ্যানালগ সিগন্যালটা কিন্তু পাঠাচ্ছে, যে অ্যানালগ সিগন্যালটা কতটুকু মানে ওয়ান এভারেজে যে এই কারেন্টটা কত থেকে কত কতর মধ্যে হচ্ছে ভ্যারি করতেছে। বা ধরো প্রথম দিকে কি এটা হচ্ছে 4 এম্পিয়ারের কাছাকাছি ছিল, 4 মিলি অ্যাম্পিয়ারে, কিন্তু পরের দিকে গেলাম কি এটা হচ্ছে 20 মিলি অ্যাম্পিয়ারের কাছাকাছি চলে গেছে। এইটাই হচ্ছে হার্ট। ঠিক আছে, আচ্ছা এটা কি বুঝতে পারছো যেটা বললাম? আচ্ছা, আমার মনে হয় কেউ বোঝে নাই। আচ্ছা, কেউ যদি বুঝে থাকে আমাকে একটু এক্সপ্লেন করো, তাহলে আমি সামনে যাব।
কেউ কি বুঝো নাই নাকি? বুঝি নাই স্যার। স্যার আরেকবার ইয়ে করলে হচ্ছে বুঝতে পারবো স্যার, এখন একটু। আচ্ছা, জিনিসটা সহজই। তোমরা বামের যে গ্রাফটা ওইটা কি খেয়াল করছো? বামের গ্রাফটা, জি স্যার, জি স্যার। আপস এন্ড ডাউনস। হ্যাঁ, আপস এন্ড ডাউনস আছে, কিন্তু অন এভারেজে কি হচ্ছে? ওটা কি বাড়তেছে না কমতেছে? অন এভারেজে কি হচ্ছে? অন এভারেজ স্যার বাড়তেছে স্যার। বাড়তেছে, জি স্যার, বাড়তেছে। এবং সমস্যার সাথে বাড়তেছে। হ্যাঁ, ওই যে নীল লাইনটা কি বলতো? নীল লাইনটা কি আসলে? স্যার মিন লাইন নাকি স্যার? অ্যানালগ সিগন্যাল। নীল লাইনটা হচ্ছে কি, ধরো ওই যে ওয়েভ গুলা যে মানে ছোট ছোট ওয়েভ তো আছে, কিন্তু ওই ওয়েভটা কিন্তু মানে অ্যাকচুয়ালি কিন্তু এরকম করতে করতে বাড়তেছে, ঠিক আছে? এটা কিন্তু বাড়তেছে। এবং ওই নীল লাইনটা হচ্ছে যে ওই যে তাদের যে এভারেজ যে ভ্যালু সেটাকে রিপ্রেজেন্ট করতেছে। আমার থেকে বুঝতে পারতেছো? ওই যে তোমরা রিগ্রেশন লাইন কি পড়ছো না? আমি তোমাদেরকে ল্যাবও দেখাইছি। আচ্ছা ম্যাম, কিভাবে বুঝাই আমার মানে স্যার এটা কি স্যার সবগুলোর একটা এভারেজ দেওয়া হচ্ছে এখানে, মানে এভারেজ একটা লাইন কনসিডার করা হচ্ছে? হ্যাঁ, তুমি দেখো যে আসলে তুমি যে সিগন্যালটা পাচ্ছ, যে তোমার অ্যাকচুয়াল সিগন্যালটা হচ্ছে ওই লাল লাইন গুলো, যেটা হচ্ছে বাড়তেছে কমতেছে বাড়তেছে কমতেছে। কিন্তু ওটা বাড়লে কমলেও কি ওটার কি একটা এক্সাক্ট একটা প্যাটার্ন সে ফলো করতেছে না? জি স্যার। জি স্যার। এক্সাক্ট একটা প্যাটার্ন, যে কোনো অংশে তার হচ্ছে ওয়েভলেংথ কম, আবার কোনো অংশে কি তার ওয়েভলেংথ বেশি। মানে এইটার কোনো পার্থক্য তো দেখতে পাচ্ছ না, এটা কিন্তু সেম সবটার ক্ষেত্রে, তাই না? ঠিক আছে, এটা তো ঠিক আছে। এখন এটার মধ্যে আরেকটা জিনিস হচ্ছে লুকানো আছে, ইনহারেন্ট আছে। সেটা কি? যে সে বাড়লে কমলেও কি তোমরা সারা জীবন ওয়েভ ফর্ম দেখছো কিরকম, যেরকম সমান, তাই তো? এরকম সমান দেখছো না? যে এটা বাইরে কি কমছে বাড়ছে, কিন্তু ওয়েভ ফর্মটা যদি এরকম হয় যে এরকম বাড়তেছে কমতেছে, তার মানে কি আমি বুঝতে পারতেছি কি যে এই ওয়েভ ফর্মটা তো নিজের মধ্যে কমতেছে বাড়তেছে, কিন্তু ওয়ান এভারেজে কি তার ভ্যালুটা কি হচ্ছে এখানে? উপরের দিকে যাচ্ছে। উপরের দিকে যাচ্ছে। আবার আবার এটা কি হইতে পারে যে কমতেও পারে না? জি স্যার। আবার এটা কি হইতে পারে? আচ্ছা, কিভাবে দেখাই? আবার এটা কি হইতে পারে যে তোমার আচ্ছা এরকম হইতে পারে না? এটা কি দেখা যাচ্ছে? আচ্ছা, আমি একটা ক্যামেরার সামনে একটা জিনিস বসে দেখতে পাচ্ছ? না স্যার, দেখা যাচ্ছে না। হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে স্যার। দেখা এখন স্যার দেখা যাচ্ছে না, এতক্ষণ ছিল। দেখা যাচ্ছে? কি বুঝলা বলো তো এটা দেখে? স্যার ফার্স্টে স্যার এটা আস্তে আস্তে ডিক্রিজ দেন স্যার আবার উপর দিকে উঠতে থাকে এরকম। কিন্তু যে ওঠানামা যেটা করছে, এটার মধ্যেও কি ছোট ছোট ওঠানামা আছে না? হ্যাঁ স্যার। ছোট ছোট ওঠানামা আছে। হ্যাঁ স্যার। লাইনটা কি একেবারে মানে স্মুথ লাইন তো না? স্মুথ লাইন না স্যার। মানে কি, মানে ধরো ছোট ছোট ওয়েভ আছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। এবার কি বুঝছো? এবার কি আমি কি বলতে চাচ্ছি, এবার কি বোঝা গেছে? জি স্যার। যে এইভাবে কি তুমি দেখো ওই যে ওয়েভ গুলো তো আছে ওর মতো আছে, কিন্তু ওদের মধ্যেও কিন্তু কি কমানো বাড়ানো, মানে অন এভারেজে ওরা কমতেছে বাড়তেছে আবার বাড়তেছে কমতেছে এইভাবে, ঠিক আছে? তাহলে এটাই হচ্ছে হার্ট। এবং দেখো এখানে দেখো যেখানে দুইটা ফ্রিকোয়েন্সি আছে, একটা হচ্ছে আসলে আমরা কমিউনিকেশন করি না, এই জন্য তোমাদের আসলে কঠিন লাগছে। এখানে হচ্ছে দুইটা আছে, দুইটা ফ্রিকোয়েন্সি আছে। একটা হচ্ছে তোমার এখানে দুইটা ফ্রিকোয়েন্সি আছে, একটা হচ্ছে তোমার 1.2 কিলোহার্টজ আর একটা হচ্ছে 2.2 কিলোহার্টজ। তাহলে 1.2 কিলোহার্টজ কোনটা? যেটা হচ্ছে বড় ওয়েভলেংথ, আর যেটা হচ্ছে 2.2 কিলোহার্টজ সেটা হচ্ছে ছোট ওয়েভলেংথ, ঠিক আছে? তাহলে এখানে আমি যখন ছোট ওয়েভলেংথ থাকবে তখন আমি বুঝবো হচ্ছে এটা হচ্ছে 0, আর যখন হচ্ছে এটা বড় ওয়েভলেংথ থাকবে তখন বুঝবো আমি কি এটা হচ্ছে 1। এবং অন এভারেজে দেখো এই যে ওয়েভলেংথ গুলা just এরকম হইলো, মানে এটা 0101 বুঝাইলো এটা কি অন এভারেজ এটা বাড়তেছে, আবার কি এটা হচ্ছে এরকম ভাবে ধরো এখান থেকে কমতেও পারতো, ঠিক আছে? এটাই হচ্ছে হার্ট, যেটাতে হচ্ছে তুমি একই সাথে ডিজিটাল এবং হচ্ছে অ্যানালগ দুই ধরনের সিগন্যালই হচ্ছে তুমি পাঠাইতে পারবা। এখন কোনটার জন্য দরকার সেটাও তো বুঝছো, যে এখানে ধরো একটা হচ্ছে ফ্লো মিটার আছে,
ঠিক আছে? এই ফ্লো মিটারটা হচ্ছে তার ফ্লো এর যে ভ্যালুটা হচ্ছে এইখানে এই যে অ্যানালগ সিগন্যাল হিসেবে দিবে। ফ্লো এর ভ্যালুটা হচ্ছে অ্যানালগ সিগন্যাল হিসেবে দিবে। আর যদি তার এক্সট্রা কোনো কমিউনিকেশনের দরকার হয় বা ধরো সাপোজ অন্য কোনো কমিউনিকেশনের দরকার হয়, সেটার জন্য হচ্ছে এই যে এরকম 0101 যে সিগন্যাল গুলো আছে সেটা দিবে। ঠিক আছে? এটা হচ্ছে হার্ট। আচ্ছা, আমার মনে হয় যে এটা বই পড়লে তোমরা বুঝে যাবে। ঠিক আছে? তেমন কঠিন কিছু না। আচ্ছা, এখন ওই যেটা বলতেছিলাম সেটাই, যে তোমার 1.2 মানে হচ্ছে এখানে 1.2 কিলোহার্টজ, আর 2.2 কিলোহার্টজ মানে হচ্ছে 0। আসলে সব কমিউনিকেশন এইভাবেই হয়। ঠিক আছে? এই যে তোমরা মোবাইলের মাধ্যমে দেখতেছো, এই মোবাইলের সবকিছু হচ্ছে এইভাবেই হয়। এই জন্য বলতেছিলাম যে তোমাদের ফুরিয়ার সিরিজ মনে আছে কিনা। ফুরিয়ার সিরিজের কাজই কিন্তু হচ্ছে এটা। ফুরিয়ার সিরিজ হচ্ছে সাইন এবং কজের মাধ্যমে হচ্ছে লিটারেলি যে কোনো শেপ এবং যে কোনো সিগন্যালকে হচ্ছে মিমিক করতে পারে। ঠিক আছে? তাহলে ফুরিয়ার সিরিজের ক্ষেত্রে আসলে দেখবে কি এরকম, মানে ফুরিয়ার সিরিজ যদি তোমরা করো তাহলে, আচ্ছা যেহেতু আসলে আমি একটু দেখাই। আচ্ছা, ধরো এরকম একটা লাইন আছে, এটা হচ্ছে একটা প্লট। ধরো এরকম একটা কিছু, একটা গ্রাফ আছে। ঠিক আছে? তখন এই গ্রাফটার যে ইকুয়েশনটা হবে সেটা কি অনেক ঝামেলার ইকুয়েশন হবে না? সাপোজ এটা কি অনেক একটা, আমি মনে এক্স্যাক্টলি ধরো ঠিকভাবে টাকা হয় না। ধরো যদি এরকম কিছু হয়, ধরো এরকম কিছু যদি থাকে, তাহলে এইটার ইকুয়েশন বের করা কিন্তু খুব টাফ। এবং যদি সেই ইকুয়েশন যদি বের হয় এবং ওইটার মধ্যে যদি তোমার অনেক ইয়া থাকে, মানে ধরো পলিনোমিয়াল থাকে বা যদি এক্সপোনেন্ট টার্ম থাকে, তাহলে ওইটাকে ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন সবই করা কঠিন। কিন্তু আমরা যদি ফুরিয়ার সিরিজ ইউজ করি, ফুরিয়ার সিরিজের মধ্যে কি আছে? ফুরিয়ারের মধ্যে হচ্ছে কি শুধুমাত্র ধরো কস আর হচ্ছে সাইন। আচ্ছা, এই দুইটাই তো আছে ফুরিয়ারের মধ্যে। কি এই দুটা বাদে আর কিছু আছে তোমাদের যা একটু হইলেও মনে আছে সেটা বলতে পারবে? ফুরিয়ার যে তুমি ট্রান্সফর্ম করো, ওই ট্রান্সফর্মের মধ্যে কি সাইন আর কস বাদে কি কোনো টার্ম থাকে? না স্যার, থাকে? না স্যার। থাকে না। এখন সাইনের ডিফারেন্সিয়েশন করলে কি পাওয়া যায়? কস পাবো, আর কজের ডিফারেন্সিয়েশন করলে মাইনাস সাইন আসবে। মাইনাস সাইন এক্স পাবো, তাই তো? এখন এইটা ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন করা কি কোনো কঠিন কাজ? না স্যার। আর যদি কোনো কমপ্লেক্স ইকুয়েশন থাকে, ধরো এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস হচ্ছে 6y 6 ডিভাইডেড বাই হচ্ছে তোমার 2x স্কোয়ার, বা এই টাইপের যদি কমপ্লেক্স থাকে, এইটার ডিফারেন্সিয়েশন বা ইন্টিগ্রেশন করা কি সহজ? কঠিন না? তাহলে সবই কিন্তু ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন। তাহলে আমি কিন্তু ওইরকম ইকুয়েশন থাকলে কিন্তু ওইটা নিয়ে আমি আমার কম্পিউটারের মধ্যে কাজ করতে পারবো না, টাফ হয়ে যাবে সিগন্যাল প্রসেসিং। কিন্তু যদি সাইন কস থাকে, এটা কি ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন করা কোনো ঝামেলা? এখন এই যে ধরো এটার সাথে হচ্ছে কসের সাথে একটা থেটা আছে। ঠিক আছে? ধরো কসের সাথে একটা থেটা আছে, আবার ধরো সাইনের সাথে একটা থেটা আছে। এখন ফুরিয়ার ট্রান্সফর্ম যেটা করে, মানে ফুরিয়ার ট্রান্সফর্ম করে কি, এই যে তোমার এই যে কস এবং সাইনের সমন্বয়ে তোমাকে একটা ইকুয়েশন দেয়। কিন্তু ধরো তুমি কস এবং সাইনের সমন্বয়ে যে ইকুয়েশনটা পাবা, সেই ইকুয়েশন কি এই ইকুয়েশনের মতো কোনোদিন স্মুথ হওয়া সম্ভব? আমাকে সেটা বলো, এরকম কি স্মুথ হওয়া সম্ভব? কথাটাই বুঝিনি স্যার। মানে এটা তো ধরো নর্মাল একটা ইকুয়েশন। ঠিক আছে? এটার জন্য কি নর্মাল একটা ইকুয়েশন পাবা যেটাতে কি এক্স ওয়াই থাকবে, এক্স এর টার্ম থাকবে, তাই তো? জি স্যার। কিন্তু এই সেম সেম কার্ভটা তুমি যদি ধরো সাইন কস দিয়ে মানে রিপ্রেজেন্ট করো, অ্যাপ্রক্সিমেশন করো সাইন এবং কস দ্বারা, তুমি যদি অ্যাপ্রক্সিমেশন করো, তাহলে কি এইরকম যে স্মুথ? কারণ কি আমি জানি কি, আমরা সবাই জানি কি যে সাইনের দেখতে কিরকম, সাইনের যে ওয়েভ ফর্মটা দেখতে কিরকম, এরকম না? এরকম বুঝে নিতে না? আমি আঁকতে পারি না ঠিক মতো। তাহলে যে জিনিসটা হচ্ছে যার কার্ভই হচ্ছে এরকম, তাহলে সেই জিনিসটা দ্বারা আমি যদি এই কার্ভটাকে অ্যাপ্রক্সিমেশন করি, এটা কোনোদিন এরকম স্মুথ হওয়া সম্ভব?
স্যার ছোট ছোট স্যার কার্ভ আসবে আরো। ছোট ছোট এরকম এরকম ছোট ছোট কার্ভ আসবে না, এই যে দেখতে হচ্ছে আমি আঁকতেছি, বুঝতে পারতেছো? হ্যাঁ স্যার। জি স্যার। এরকম কিন্তু ছোট ছোট কার্ভ থাকবে। তাহলে এইটাই আমি এতক্ষণ বোঝানোর ট্রাই করতেছিলাম যে যে তোমার ধরো এরকম ছোট ছোট কার্ভ দ্বারাও কি তুমি তোমার কাজ কিন্তু হয়ে যাচ্ছে, তোমার কাজ কি হয়ে যাচ্ছে না, যে আমি ছোট ছোট কার্ভ গুলার প্যাটার্ন ফলো করলেও কি আমি বুঝতে পারতেছি কি যে কি এটাও এই সিগন্যালটা কি এভাবে ধরো বাড়তেছে, আবার ওই হঠাৎ ম্যাক্সিমামে পৌঁছাইলো, আবার কি এরকম করতে করতে আবার কি এরকম নিচের দিকে আসবে। ঠিক আছে, এইটাই হচ্ছে বলার ট্রাই করতেছিলাম যে এইটাই হচ্ছে তোমার ফুরিয়ার ট্রান্সফর্ম করো। ঠিক আছে, এখন এক্স্যাক্টলি ওই যে কার্ভটা, ওই কার্ভটা তুমি না পাইলেও তুমি কি ওইটা কাছাকাছি কিছু একটা পাইছো না? কিন্তু এইটা এই যে ইকুয়েশন তুমি পাবা যেটা শুধুমাত্র কস আর সাইন আছে, ওইটা নিয়ে কাজ করা কি সহজ না কঠিন? সহজ। সহজ, মানে অন্তত কম্পিউটারের জন্য সহজ, অন্তত কম্পিউটারের জন্য সহজ। ঠিক আছে, এই জন্য হচ্ছে আমরা ফুরিয়ার ট্রান্সফর্ম করে, এবং এই জন্য হচ্ছে তোমার দেখা যায় কি যে সিগন্যাল প্রসেসিং এ মানে ফুরিয়ার ট্রান্সফর্মটা খুব বেশি কাজে লাগে। ঠিক আছে, ফুরিয়ার ল্যাপ্লাস এই জন্যই হচ্ছে পড়ানো হয়। আর আমাদের হয়তো এইভাবে কখনো লাগে না, তুমি হয়তো কোনো অ্যাপ্লিকেশন দেখো, কিন্তু যারা হচ্ছে ইলেকট্রিক্যালে পড়ে বা ইটি তে পড়ে ওদের কাছ থেকে শুনি যে ফুরিয়ার লাগে কি লাগে, ওরাও তোমাকে ভালো মতো বলে দিতে পারবে। ঠিক আছে, এখন কি ওই হার্টের কনসেপ্টটা বুঝতে পারছো? হ্যাঁ স্যার বোঝা গেছে। ঠিক আছে, তাহলে আচ্ছা দাঁড়াও আমি স্ক্রিনটাও শেয়ার করতে হবে। তাহলে আমরা হচ্ছে এই যে হার্টে ছিলাম, আমার মনে হয় যে আর কোনো এক্সপ্লেনেশন করার দরকার নেই, তোমরা বুঝতে পারবে আসলে জিনিসটা কি। আচ্ছা, এখন হচ্ছে আমরা দেখবো একটা যে নতুন একটা কনসেপ্ট, এটাই হচ্ছে লাস্ট টপিক আজকের ক্লাসের, যেটাকে আমরা বলতেছি হচ্ছে সুপারভাইজারি কন্ট্রোল এন্ড ডেটা অ্যাকুইজিশন, বা সংক্ষেপে যেটাকে আমরা বলতেছি স্ক্যাডা। ঠিক আছে, এখন তোমাদের আমি গত ক্লাসে অনেক কিছু বলছি এবং তোমরা আসলে জিনিসটা হয়তো খুব ভালোভাবে ফিল করতে পারবা। আচ্ছা, এখনকার যে অটোমেশন, আচ্ছা থিওরিটিক্যাল কথা হচ্ছে এই যে এই ফিগারটা একটু খেয়াল করো তো সবাই। এই ফিগারটা সবাই একটু খেয়াল করো, ভালো করে একটু দেখো যে আসলে দেখা যেতে পারছে কিনা। আচ্ছা, কেউ কি এক্সপ্লেন করতে পারবে মানে এই ফিগারটা বা যেটা দেখা যাচ্ছে আর কি, যে গ্রাফিক্সটা? স্যার এইখানে পিএলসি থেকে আমার হলো ডাটা কালেক্ট করে এই হোস্ট কম্পিউটারে আসবে এবং সেখান থেকে স্যার এটা মানে ওই ডাটাটা অ্যানালাইসিস করার পর আবার ওইখান থেকে হোস্ট কম্পিউটার থেকে স্যার কমান্ড যাবে পিএলসি তে, এইভাবে স্যার এটা মানে কন্ট্রোল করা হবে। আচ্ছা, এর বাইরে বামের যে ফিগারটা এটা কি বলতেছে? এটা তো স্যার ইনপুট আউটপুট গুলা কিভাবে কি হইতেছে ওটা দেখাইছে, মানে পুরো সিস্টেমটা যে আমার পিএলসি টা ইন্টারফেস হিসেবে কাজ করতেছে, আর স্যার আমার সিগন্যালের ইনপুট গুলা কি কি আর আউটপুট গুলা কি আসতেছে স্যার সেখান থেকে ডাটা নিয়ে যে আমার কন্ট্রোল করতেছে। এটা বাইরে আরেকটা জিনিস আছে। ঠিক আছে, বুঝতে পারছি তোমার কথা, তুমি মানে তুমি হচ্ছে 50% বলছো। এটা বাইরে এখানে আউটপুট নেওয়া হচ্ছে প্রিন্টারের মাধ্যমে, আবার এখানে হার্ড কপিও করা হচ্ছে, দেখানো হচ্ছে স্প্রেডশিটে যে একটা হার্ড কপি রাখা হচ্ছে, সেভ রাখা হচ্ছে। তাই আসলে কিসের আউটপুট আসতেছো না কিসের স্প্রেডশিট তুমি তৈরি করতেছো? মানে স্প্রেডশিটটা কিসের? টেবিল আর গ্রাফের মানে দেখাচ্ছে টেবিলস। আমি যেটা বলতে চাচ্ছিলাম যে স্প্রেডশিটটা তো ডাটা কালেক্ট করতেছে, তাই তো? জি স্যার। কিসের ডাটা কালেক্ট করতেছে? স্যার ওই প্রসেস করার পর যে আমার প্রসেসে যে আউটপুট আসতেছে ওগুলো আর কি। হ্যাঁ হ্যাঁ, ধরো সাপোজ ধরো যে টেম্পারেচার, ধরো একটা একটা ট্যাঙ্ক আছে, বা ধরো আমরা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টকে কন্ট্রোল করতেছি,
তাহলে যে ওইখানে যে কোড থাকে, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের কোড থাকে, জানো তো সবাই নাকি? আয়রন এই যে মানে হচ্ছে তোমার এগুলো বেশি অ্যাডভান্স লেভেল। সাপোজ একটা ট্যাঙ্ক আছে, একটা কেমিক্যাল ইন্ডাস্ট্রির একটা ট্যাঙ্ক আছে, ওই ট্যাঙ্কে বা ধরো একটা গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে হচ্ছে একটা বয়লার আছে। তাহলে সেই বয়লারের যে টেম্পারেচারটা বা কোনো একটা মেশিনের কোনো একটা পার্টিকুলার মেশিনের একটা পার্ট আছে, একটা অংশ আছে, সেই মেশিনের যে টেম্পারেচারটা, ওই পার্টিকুলার পার্টের যে টেম্পারেচারটা, ওইটা হচ্ছে কি তুমি হচ্ছে প্রতি 10 মিনিট পর পর হচ্ছে কালেক্ট করো। প্রতি 10 মিনিট পর পর তুমি কালেক্ট করলে ওইগুলো আসলে জমা হয় কোথায়? কালেক্ট করার পর তোমরা তো করছো, এমআইএস করছো, কোথায় জমা হবে এগুলো? ডেটাবেজ আছে। ডেটাবেজে জমা হবে। মানে তারা যদি আমরা খুব সহজ ভাষায় বলি যে এক্সেল ফাইলে জমা হবে, তাই তো? স্প্রেডশিটে জমা হবে। তাহলে ওই স্প্রেডশিটটা তুমি যদি প্লট করো, মানে প্লট করতে থাকলে কি তুমি বুঝতে পারবা না যে আসলে প্রতিদিন টেম্পারেচারটা কি অবস্থা, যে টেম্পারেচারটা কি বাড়তেছে না কমতেছে, এটা বুঝতে পারবো না। জি জি স্যার। তাহলে যদি কোনো কারণে কোনো সময় যদি তুমি খেয়াল করো যে ওই পার্টিকুলার অংশটা টেম্পারেচার হচ্ছে নরমালি থাকার কথা হচ্ছে 90, কিন্তু ওইটা হচ্ছে প্রতিদিন হচ্ছে 1 ডিগ্রি করে করে বাড়তেছে অন এভারেজে, ধরো প্রথম দিন 91, 92 এরকম করতে করতে কি 100 ক্রস করে ফেলছে, তাহলে তুমি আসলে কি ইনফরমেশনটা পাবা বলো তো? কোনো একটা প্রবলেম হইতেছে বা এটা কন্টিনিউয়াসলি বৃদ্ধি পাইতেছে, এই কারণে। কোনো একটা প্রবলেম হচ্ছে, কারণ কারণ ওইটার হয়তো কোনো একটা মেইনটেনেন্স দরকার। ঠিক আছে, তোমরা তো ওই যে রিয়াক্ট সরি তোমরা বিভিন্ন টাইপের মেইনটেনেন্স করছো না, তোমরা তারপর আইছে না, জি স্যার। ওটার মধ্যে কোন টাইপের এটা বলো তো? আচ্ছা স্যার দুইটা ভাগ ছিল তো, একটা প্রবাবিলিস্টিক আর একটা হলো স্যার ওইটা কি বলে? আচ্ছা যাই হোক, মোটা দাগে হচ্ছে তোমার মেইনটেনেন্স 3টা রকমের, তার মধ্যে হচ্ছে তোমার একটা ছিল প্রেডিক্টিভ মেইনটেনেন্স। ঠিক আছে, প্রেডিক্টিভ মানে আমি আগে থেকে প্রেডিক্ট করতে চাই যে আসলে কবে মেইনটেনেন্স দরকার। তা সেটা আসলে কেমনে পারবো? সেটা হচ্ছে পারবো এইভাবে যে আমি প্রতিদিন ডাটা কালেক্ট করে যাচ্ছি, কালেক্ট করার পর ডাটা যদি আমি অ্যানালাইসিস করি, তাহলে আমি বুঝতে পারবো যে আসলে কোন একটা সমস্যা হচ্ছে কি হচ্ছে না বা কবে হইতে পারে। ঠিক আছে, এইটা হচ্ছে জাস্ট একটা উদাহরণ স্ক্যাডার। ঠিক আছে, তাহলে স্ক্যাডারের মধ্যে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে তোমার সুপারভাইজারি কন্ট্রোল আর একটা হচ্ছে তোমার ডেটা অ্যাকুইজিশন। তাহলে প্রথমে আছে ডেটা অ্যাকুইজিশনটা তো তোমরা বুঝলা যে ডেটা অ্যাকুইজিশন কিভাবে করবো, যে ডেটা সব জায়গা থেকে অ্যাকুইজ করতে পারবে। কোনো একটা সেন্সরের যে ইনপুটটা বা সেন্সরের যে তুমি যে ইনপুটটা পাচ্ছ, ওই ইনপুটটা হচ্ছে আমি কম্পিউটার স্টোর করে যাচ্ছি, যে আমার কাছে গত 1 মাসের ডেটা আছে, প্রত্যেকটা সেন্সরের রিডিং আমার কাছে আছে। তাহলে কি ওই রিডিং গুলা দিয়ে তোমরা তো যেহেতু মানে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার, তোমরা তো ডেটা অ্যানালিসিস করতে পারো, তোমরা ডেটা অ্যানালিসিস করে অনেক কিছুই করতে পারো। তোমরা বলতে পারবা যে আসলে এই প্রসেসের কি অবস্থা। ওই যে আমরা যে কন্ট্রোল চার্ট প্লট করি, সেগুলো কি করা সম্ভব না? সেটা কিন্তু করা সম্ভব এই ডেটা দিয়ে। বা আমরা চাইলে যে কবে মেইনটেনেন্স দরকার সেটাও করতে পারবো, বা জাস্ট একটা সেলস এর ইনফরমেশন সেটাও তুমি পাবে, যে কতগুলো প্রোডাক্ট তুমি গত 1 মাসে তৈরি করছো, সেইগুলোর ইনফরমেশনও কি এখান থেকে হচ্ছে পাওয়া সম্ভব। ঠিক আছে, তাহলে এইভাবে কিন্তু এটা হচ্ছে ডেটা অ্যাকুইজিশন পার্টটা গেল। আর একটা হচ্ছে সুপারভাইজারি কন্ট্রোল। সুপারভাইজারি কন্ট্রোল মানে কি, যে তুমি একটা কম্পিউটার নিয়ে বসে আছো, তোমাদেরকে আমি যেটা বলছিলাম যে ধরো তুমি বড় একটা কন্ট্রোল রুমে বসে আছো, তোমার সামনে হচ্ছে অনেকগুলা বড় বড় ডিসপ্লে আছে, এবং সেই ডিসপ্লেতে হচ্ছে তোমার পুরো প্ল্যান্টকে তুমি দেখতে পাচ্ছ। ঠিক আছে, তাহলে সেই প্ল্যান্টের কোন পার্টিকুলার দরজাটা বন্ধ, কোন পার্টিকুলার ধরো হচ্ছে গেটটা ওপেন আছে, কোনটা হচ্ছে অফ আছে, কোন ট্যাঙ্কটা হচ্ছে এখন কাজ করতেছে, কোন ট্যাঙ্কটা হচ্ছে মানে এখন হচ্ছে এরর দেখাচ্ছে, বা কোন ট্যাঙ্কে হচ্ছে কোনো প্রবলেম আছে, বা কোন পার্টিকুলার লাইটটা জ্বলতেছে, কোনটা অফ হচ্ছে, মানে সবই কি তুমি চাইলে কি দেখা সম্ভব না? আমি যদি দেখতে চাই এটা কি দেখা সম্ভব? এটা হচ্ছে তুমি স্ক্যাডার মাধ্যমে করতে পারো। তাহলে স্ক্যাডার মাধ্যমে করতে গেলে কি হতে হবে, যে সবগুলো ফিল্ড ডিভাইস কি, ডানের ছবিটা খেয়াল করো, যে সবগুলো ফিল্ড ডিভাইস কি তোমার হচ্ছে পিএলসির সাথে কানেক্টেড। তাহলে ফিল্ড ডিভাইসের যে স্ট্যাটাস সেগুলো হচ্ছে পিএলসি তে আসতেছে, তারপরে পিএলসি থেকে সব ডেটা কোথায় চলে আসতেছে, একটা হোস্ট কম্পিউটারে চলে আসছে। ঠিক আছে, তাহলে এইভাবে কি সবগুলো পিএলসি হচ্ছে নেটওয়ার্কে কানেক্টেড, সবগুলো ফিল্ড ডিভাইস হচ্ছে পিএলসির মাধ্যমে নেটওয়ার্কে কানেক্টেড, তাই তো? এখন এর ফলে কি আমি একটা বড় স্ক্রিনে বসেই আমি দেখতে পারবো যে আসলে আমার পুরো প্ল্যান্টের কি অবস্থা, প্ল্যান্টের কোন অংশটা অফ আছে, কোন অংশটা হচ্ছে অন আছে, কোন সেন্সরটাতে হচ্ছে প্রবলেম হইতে পারে, কোন সেন্সরটা এখন অন আছে, কোনটা অফ আছে, কোনটা থেকে তুমি সিগন্যাল পাচ্ছ, কোনটা থেকে পাচ্ছ না,
সবই তুমি হোস্ট কম্পিউটার বা বড় একটা স্ক্রিনে বসে দেখতে পারবা। এই যে জিনিসটা, এইটাকে যদি আমি শর্টকাটে বলি তাহলে এটাই হচ্ছে স্ক্যাডা। এবং যখন তোমার কম্পিউটারে সবকিছু অ্যাভেলেবেল, তখন তুমি চাইলে কি এটার ওই ডেটাগুলো ইউজ করে তুমি যে কোনো ধরনের অ্যানালাইসিস করতে পারবা, তুমি রিপোর্ট তৈরি করতে পারবা, তুমি চাইলে হচ্ছে এটাকে প্রিন্ট করতে পারবা, তুমি চাইলে ওটাকে স্টোর করে রাখতে পারবা। আর তুমি যদি এই কম্পিউটারটাই যদি ধরো একটা ইন্টারনেটের মাধ্যমে কানেক্ট, তাহলে ধরো আমার ফ্যাক্টরিটা হচ্ছে বাংলাদেশে আর আমি বসে আছি হচ্ছে ইউএসএ, তাহলে কি ইউএসএ তে বসেই কি আমি কি করতে পারবো? পুরো ফ্যাক্টরিটা কি দেখতে পারবো না? জি স্যার। জি স্যার। দেখতে পারবো, এবং হচ্ছে কি আমি চাইলে হচ্ছে কন্ট্রোলও করতে পারবো। যে যদি কোনো 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 ইনপুট দেই যে না ওই পার্টিকুলার দরজাটা হচ্ছে বন্ধ করতে হবে, তখন ওইখান থেকে কমান্ড দিলেই কি ওই পার্টিকুলার দরজাটা বন্ধ হয়ে যাবে। বা ঠিক আছে, এবং দরজাটা বন্ধ হইলো কি হইলো না এটা কি আমি আবার স্ক্যাডার মাধ্যমে কি স্ক্যাডার সফটওয়্যার ইউজ করে আমি এটাকে মনিটর করতে পারবো। মনিটর করতে পারবো। ঠিক আছে, এইটাই হচ্ছে সুপারভাইজারি কন্ট্রোল এন্ড হচ্ছে ডেটা অ্যাকুইজিশন, মানে এইটা হচ্ছে সবচেয়ে অ্যাডভান্স সিস্টেম। ওকে, এখন ওই যে তোমার দেখা যায় কি যে সব কিছুই, সব যে পিএলসি সবগুলো পিএলসি বা শুধুমাত্র যে পিএলসি নেটওয়ার্কে কানেক্টেড থাকে এমন না, যে এই নেটওয়ার্কে যত যা কিছু আছে কন্ট্রোলের জন্য সবকিছুই হচ্ছে কি তোমার সেম নেটওয়ার্কে কানেক্টেড থাকবে, এবং তাদের একটা সেম ডেটাবেস থাকবে, এবং ওই ডেটাবেসকে তুমি অ্যাক্সেস করে করে তুমি হচ্ছে পুরা প্ল্যান্টকেই হচ্ছে কন্ট্রোল করতে পারবে। ওকে, জি স্যার। এই কথাগুলাই ধরো ওইখানে অনেক বড় বড় করে লেখা আছে। তাহলে ধরো অনেক কিছুই কিন্তু মানে যখন তোমার হাতে স্ক্যাডা আছে তখন তোমার পুরা সিস্টেমটাই কি অটোমেটেড। তাহলে তুমি কিন্তু বুঝতে পারবা যে আসলে কতগুলো প্রোডাক্ট আজকে তৈরি হলো, কতগুলো প্রোডাক্ট ডিফেক্টিভ বের হয়েছে, সব কি ইনফরমেশন পাওয়া সম্ভব না একটা জায়গায় বসে? জি স্যার। যে কত পার্সেন্ট ডিফেক্ট বের হয়েছে, কোন মানে কোন মেশিনটা থেকে বেশি ডিফেক্ট বের হচ্ছে, কোনটা থেকে কম ডিফেক্ট বের হচ্ছে, বা কোন মেশিনের কোন পার্টটা হচ্ছে বেশি টেম্পারেচার শো করতেছে। ঠিক আছে, সবকিছুই কিন্তু কি আমরা একটা জায়গায় বসেই দেখতে পারবো এবং কন্ট্রোলও করতে পারবো চাইলে। তাহলে এটাই হচ্ছে স্ক্যাডা। এখন তাহলে স্ক্যাডার জন্য কি আসলে তোমার যে বিভিন্ন সফটওয়্যার আছে, সফটওয়্যার প্যাকেজ পাওয়া যায়, যেমন ধরো সিমেন্সের তো ধরো উইনসিসি নামে একটা সফটওয়্যার ছিল। এখন ওই তোমাদের ল্যাবে একদিন আমি দেখাইছিলাম, আচ্ছা তোমাদের তো মনে আছে না ল্যাবে আমি দেখাচ্ছিলাম যে ওই পিএলসির সাথে অনলাইনে গিয়ে যে ধরো এই সেন্সরটা এখন চালু আছে, এই সেন্সরটা অফ আছে, তারপর এই সেন্সরটা হচ্ছে সিগন্যাল পাচ্ছে, ওই অ্যাকচুয়েটরটা তো অন আছে, তোমাদের মনে আছে? ফার্স্ট থার্টিকে দেখানো হয়েছিল মনে হয়। না তো সেকেন্ড থার্টিকেও দেখে। না স্যার। কেন তোমাদের ওই যে কম্পিউটারের সাথে অনলাইনে গিয়ে দেখাইছিল যে এইটা বন্ধ হচ্ছে, এটা অফ হচ্ছে, যাই হোক ওইটা আসলে ওই আমরা কিন্তু ওইখানে বসেও দেখতে পারি। এটা ছোটখাটো টেস্ট ক্যাডা, যে আমার পিএলসির সাথে পিএলসি যে কম্পিউটারের সাথে কানেক্ট আছে ওই কম্পিউটার যদি সফটওয়্যারটা থাকে, তাহলে ওই সফটওয়্যার দিয়ে তুমি হচ্ছে পুরো প্ল্যানটাকে মনিটর করতে পারবা বা পুরো দেখতে পারবা যে আসলে ওই পিএলসি ওইটা বন্ধ হয়েছে, এটা অন হয়েছে, এটা অফ হয়েছে, এইখানে এইটা। আপনি আগের ক্লাসে ইনফরমেশন লেভেলের কথা বলছেন, এটা কি এটাই? হ্যাঁ, এটা হচ্ছে একেবারে তোমার টপ লেভেল। ঠিক আছে, আচ্ছা। মানে লেভেল তো অনেকগুলো থাকবে, তো লেভেল যেটাই থাকুক এটা হচ্ছে একেবারে টপ লেভেল, যে লেভেলে হচ্ছে তুমি সব ডেটা সব ইনফরমেশন হচ্ছে তোমার কাছে মানে অ্যাভেলেবেল। ঠিক আছে, আচ্ছা আর এটা কি বুঝতে পারছো? মানে আমি যেটা বলার চেষ্টা করছি এটা কি বুঝছো? জি স্যার। আচ্ছা, মানে এটা হচ্ছে কমপ্লিট অটোমেশন, যেটা মানে ওই যে মার্সে ধরো একটা রোবট আমি ছেড়ে দিলাম, ওই রোবটের কি অবস্থা, এটা কি বাংলাদেশে মানে এখানে গ্রাউন্ড স্টেশনে বসে কি ওটা কন্ট্রোল করা সম্ভব না রোবটটাকে? জি স্যার। জি স্যার। সম্ভব হয়, তাহলে ওই এটা হচ্ছে কাইন্ড অফ ওইরকম কিছু আর কি, যে যত দূরেই থাকুক বা তোমার যদি একটা পিসিতে কানেক্টেড থাকে সবকিছু, এবং ওই পার্টিকুলার যদি কনফিগারেশন করা থাকে এবং সফটওয়্যার প্যাকেজ থাকে, তাহলে তুমি এই সুবিধাটা পাবা। ঠিক আছে, এখন এটা থাকলে কিন্তু অনেক সুবিধা যে তুমি পুরো প্লান্টের ইনফরমেশন তোমার হাতের মুঠোয় থাকবে। আচ্ছা, আমার মনে হয় যা তাহলে এখানে কিছু মাত্র আরো কিছু কথাবার্তা আছে, ফর্মাল কথাবার্তা, যেরকম ধরো এটার অবজেক্টিভ কি, মনিটরিং কিভাবে হয় তোমরা বুঝছো না।
যে স্ক্যাডার একটা অবজেক্টিভ হচ্ছে মনিটরিং, যে কোথায় কতটুকু কারেন্ট আছে, কোথায় কতটুকু ভোল্টেজ আছে, কোথায় টেম্পারেচার কতটুকু, এগুলো আর কি। তারপর ধরো কোন পার্টিকুলার অংশটা অন থাকবে কোনটা অফ থাকবে সেটা। এরপরে ধরো মেজারমেন্ট, এই মেজারমেন্টের কথা তো আমি বললামই, যে ধরো কোন একটা পার্টিকুলার প্রসেস ভেরিয়েবল কি হতে পারে, যে টেম্পারেচার হইতে পারে, প্রেসার হইতে পারে, কতগুলো প্রোডাক্ট ডিফেক্ট বের হইলো সেটা হইতে পারে। সেগুলাকে তুমি হচ্ছে মেজার করতে পারবা, যে এইখানে টেম্পারেচার আছে, ওইখানে প্রেসার আছে। তারপরে হচ্ছে কি তুমি হচ্ছে ডেটা অ্যাকুইজিশন করতে পারবা, ঠিক আছে। ডেটা অ্যাকুইজিশন মানে হচ্ছে যে ওই যে ডেটাগুলোকে পাইলা সেগুলোকে তুমি স্টোর করতে পারবা, ওইগুলোকে এখান থেকে নিয়ে এসে তুমি স্টোর করতে পারবা। এরপর হচ্ছে ডেটা কমিউনিকেশন। তুমি চাইলে কি যে কোনো সময় হচ্ছে যে কোনো ডিভাইসকে হচ্ছে কমিউনিকেট করে এটাকে কন্ট্রোল করতে পারবে। তারপরে কমিউনিকেশন মানে কি বুঝতেই পারতেছি, যে কোনো ডিভাইসকে আমি হচ্ছে ওইটাকে রিড অ্যান্ড রাইট রিড করতে পারবো, ওইটাকে কমান্ড দিতেও পারবো, এটাকে হচ্ছে কমান্ড নিতেও পারবো, ঠিক আছে। আর এরপর হচ্ছে কন্ট্রোল, যে আমি চাইলে কি একেবারে অনলাইনে হচ্ছে রিয়েল টাইম কন্ট্রোলটা হচ্ছে তাদের মাধ্যমে পসিবল, যে একটা কন্ট্রোল সেন্টারে বসে আমি সবকিছুকে কন্ট্রোল করতে পারবো। আর অটোমেশন তো বুঝতেই পারছো, সেটা তো আসলে এরকম বলার কিছু নেই, যে পুরো কমপ্লিট কি অটোমেশন সম্ভব। যে ধরো কিভাবে অটোমেশন সম্ভব, মানে আরো হায়ার লেভেল অটোমেশন কি, ধরো তুমি যে ডেটাগুলোকে কালেক্ট করতেছো সেই ডেটাগুলো হচ্ছে কোনো মেশিন লার্নিং বা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কোনো একটা প্রোগ্রামের মাধ্যমে কি তুমি ডেটাগুলোকে রিয়েল টাইম হচ্ছে মনিটরিং করতে পারো। তারপর মনিটরিং করার পর তুমি যদি এআই ইউজ করো বা হচ্ছে মেশিন লার্নিং ইউজ করো, করার পর তুমি হচ্ছে এখান থেকে ডিসিশন দিয়ে দিতে পারবা যে যদি এরকম কোনো ঘটনা ঘটে তাহলে হচ্ছে এই টাইপের অ্যাকশন নেওয়া হয়, ঠিক আছে। সেটাও কিন্তু সম্ভব। আচ্ছা, তারপরে স্ক্যাডার বেনিফিট অনেক কিছু বলা আছে, যেরকম হচ্ছে কন্টিনিউয়াস মনিটরিং আমি করতে পারতেছি। তারপর হচ্ছে রিয়েল টাইম কন্ট্রোল, একেবারে দেখে দেখে সবকিছু কন্ট্রোল করা সম্ভব। অটোমেশনও করা সম্ভব, প্রোটেকশনও সম্ভব। তারপর হচ্ছে রিমোট কন্ট্রোল করা সম্ভব। রিমোট কন্ট্রোল এবং অপারেশন কিভাবে, যেটা বললাম যে ধরো তুমি ইউএসএ তে বসে থেকেই কি তুমি বাংলাদেশে তোমার প্ল্যানটাকে কন্ট্রোল করতে পারো যদি চাও তুমি। তারপরে ধরো এখানে হচ্ছে কিছু ফাংশন আছে স্ক্যাডার, যেরকম হচ্ছে ডেটা অ্যাকুইজিশন আছে, ইনফরমেশন ডিসপ্লে আছে, সুপারভাইজারি কন্ট্রোল আছে। আচ্ছা, একটা জিনিস আমি বলতে ভুলে গেছি, যেটা হচ্ছে অ্যালার্ম প্রসেসিং। অ্যালার্মটা হচ্ছে এখানে খুব বড় একটা জিনিস, যে অ্যালার্মটা এই কারণে ইম্পর্টেন্ট, যে ধরো কোনো একটা পার্টিকুলার অংশে কোনো একটা ডিসরাপশন হলো বা কোনো একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটলো, তখন এই স্ক্যাডা সিস্টেম কি ওইটাকে হচ্ছে মনিটর করতে পারে, এবং ওইটাকে মনিটর করে এবং ওইটাকে হচ্ছে সে মনিটর করে করে যদি কোনো একটা দুর্ঘটনা ঘটে তাহলে অ্যালার্ম দিয়ে দিতে পারে। অ্যালার্ম হচ্ছে বিভিন্ন লেভেলে দিতে পারবে, যে ধরো একটা ডিসপ্লেতে দেখাবে যে ওই পার্টিকুলার অংশটা হচ্ছে সমস্যা আছে, বা ধরো এটা এমনকি বড় কোনো অ্যালার্মও বাজতে পারে, যে পুরো ইন্ডাস্ট্রিতে যে অনেক বড় একটা দুর্ঘটনা ঘটছে কোনো একটা পার্টিকুলার অংশ, তখন এটা অ্যালার্ম দিতে পারে যে এই অংশটাতে সমস্যা হচ্ছে, ঠিক আছে। বা ধরো তুমি ঠিকভাবে একটা ইনপুট দিচ্ছ না, আচ্ছা, বা যদি ধরো আহ ওই যে দেখায় না যে অনেক সময় ধরো কি তোমার হচ্ছে টেরোরিস্টরা কি করে, যে কোনো একটা জায়গায় হচ্ছে ধরো একটা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট বা একটা কেমিক্যাল ফ্যাক্টরিতে গিয়ে হচ্ছে উল্টাপাল্টা ইনপুট দেওয়া শুরু করে, তখন কিন্তু ওই সফটওয়্যারটা বলে যে তুমি যে ইনপুটটা দিচ্ছ সেটা কিন্তু হার্ম করতে পারে। এই যে অ্যালার্ম গুলা বা এই যে তোমাকে মানে এরর গুলা দেখানো, সেগুলো কি স্ক্যাডা সফটওয়্যার করতে পারে, যে এই সেটিংটা দিলে তোমার হচ্ছে মানে বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটতে পারে বা কোনো প্রবলেম হতে পারে, ঠিক আছে। তারপরে ইনফরমেশন স্টোরেজ রিপোর্টস, এগুলো তো বুঝতে পারছো। তারপরে সিকোয়েন্স অফ ইভেন্ট অ্যাকুইজিশন, যে একটা মানে যে কিছু ঘটনা যদি সিকোয়েন্স ওয়াইজ ঘটে তাহলে সেগুলো হচ্ছে অ্যাকুইজ করতে পারবা, যে কোনটার পর কোনটা ঘটলো, কিভাবে ঘটলো, ঠিক আছে, কোনটা কি ভ্যালু ছিল। ডেটা ক্যালকুলেশন করতে পারবা। তারপরে স্পেশাল রিমোট টাইম মানে রিমোট টার্মিনাল ইউনিট প্রসেসিং বা হচ্ছে কন্ট্রোল। আরটিও মানে হচ্ছে রিমোট টার্মিনাল ইউনিট, মানে রিমোট টার্মিনাল ইউনিটেও হচ্ছে প্রসেসর থাকতে পারে বা কন্ট্রোল এখান থেকেও হতে পারে। মানে যে কোনো জায়গা থেকে হয়তো কন্ট্রোলটা করা সম্ভব। এখন এরপরে হচ্ছে স্ক্যাডার হচ্ছে ইউজেস। স্ক্যাডা হচ্ছে এখন বিভিন্ন জায়গায় আসলে ইউজ নাই, এটা তো ইউজের কোনো শেষ নাই। তোমার ধরো এটা ইলেকট্রিক্যাল মানে পাওয়ার প্ল্যান্ট জেনারেশন বা ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশন এই ক্ষেত্রে হয়। তোমাদের বন্ধু বান্ধব বা বড় ভাই যারা হচ্ছে ধরো ইলেকট্রিক্যাল আছে, তারা দেখবা যে বিভিন্ন সময় কি একটা বড় কন্ট্রোল রুমে বসে ছবি টবি দেয়, যে একটা পিসিতে বসে আছে, বসে দেখবা যে কিছু হিজিবিজি জিনিস দেখা যায় আমরা বুঝি না, ওইগুলো হচ্ছে স্ক্যাডা। ওরা ওইখান থেকেই পুরো প্ল্যান্ট বা পুরো ধরো পুরো হচ্ছে পাওয়ার প্ল্যান্টটাকে কন্ট্রোল করতে পারে। তো ওয়াটার সুয়ারেজ, যে বড় যে প্রসেসিং যে প্ল্যান্ট গুলো থাকে সেগুলো করা যেতে পারে। তারপরে এরপরে ধরো ধরো বিল্ডিং ফ্যাসিলিটিস বা এনভায়রনমেন্ট, যে বিল্ডিং এ যে তোমার বড় এসি এর ইউনিট গুলো থাকে,
ঠিক আছে, বা ধরো লাইট এবং এন্ট্রি সিস্টেম যেগুলো থাকে সেগুলো হচ্ছে এটার মাধ্যমে কন্ট্রোল করতে পারবা। দেখো আমি জানি না কি আচ্ছা, এরপরে হচ্ছে ম্যানুফ্যাকচারিং। ম্যানুফ্যাকচারিং এ দেখো, ম্যানুফ্যাকচারিং এও কিন্তু স্ক্যাডাটা খুব বড় আকারে তোমাকে রেভলিউশন ঘটাতে পারে। ধরো যেগুলো খুবই অটোমেটেড ম্যানুফ্যাকচারিং কোম্পানিগুলা, অটোমেটেড যে ম্যানুফ্যাকচারিং কোম্পানিগুলা, সেইগুলো কি করতে পারে যে তুমি ধরো একটা আচ্ছা, যেটা হয় যেটা টেসলার যে ফ্যাক্টরি, বা তোমরা যে কোকা কোলার বটলিং ফ্যাক্টরি, এগুলো তো মনে হয় কেউ না কেউ দেখছো তুমি, বা যে টয়োটার যে গাড়ি ম্যানুফ্যাকচারিং যে কোম্পানি, যে ফ্যাক্টরি গুলো আছে, এগুলো কিন্তু এরকমই মানে স্ক্যাডা থাকে এগুলো, ঠিক আছে। বা বাংলাদেশের যে ছোটখাটো যে ইন্ডাস্ট্রি গুলো আছে, এগুলো তো কিন্তু স্ক্যাডা স্ক্যাডা এখানে থাকে। এখন স্ক্যাডা থাকলে সুবিধাটা কি, যে তুমি ধরো একটা প্ল্যান্টের একটা রুমে তুমি বসে আছো, ওইখানে বসে থেকে তুমি পুরো ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টটা সম্পর্কে তুমি হচ্ছে একটা আইডিয়া নিতে পারবা, বা ওইখান থেকেই তুমি সব কন্ট্রোলের কাজগুলো করতে পারবে, ঠিক আছে। এটা হচ্ছে স্ক্যাডার মাধ্যমে করা মানে খুবই সহজ। এবং শুধুমাত্র যে তুমি তোমার পিএলসি গুলোকে কন্ট্রোল করতে পারবা তাই না, তুমি চাইলে রোবট থেকে শুরু করে ওই নেটওয়ার্কে কানেক্টেড যা যা আছে তুমি সবগুলাকেই হচ্ছে কন্ট্রোল করতে পারবা, এবং জাস্ট ইন টাইম এগুলো, ঠিক আছে। এইটা হচ্ছে তো ম্যানুফ্যাকচারিং ইউজ করা যেতে পারে। এরপরে হচ্ছে মাস ট্রানজিট। আচ্ছা, যে দেখবা দেখি যে বড় বড় যে মানে রেলের যে নেটওয়ার্ক গুলো আছে, রেলের নেটওয়ার্কের জন্য আহ, দেখা যায় কি তোমার হচ্ছে এরকম স্ক্যাডা ইউজ হতে পারে। যে বা ধরো এয়ারপোর্ট গুলাতেও হচ্ছে এরকম স্ক্যাডা সিস্টেম থাকে, যে পুরা এয়ারপোর্টটা সম্পর্কে একটা বড় স্ক্রিনে সবই দেখা যাবে কোথায় কি হচ্ছে। বা ধরো যে অটোমেটেড যে বাস গুলা থাকে, এগুলোতেও কি মানে হচ্ছে স্ক্যাডা সিস্টেম থাকে, যার ফলে হচ্ছে মাস ট্রানজিটে তো বিশাল কন্ট্রোলের ব্যাপার স্যাপার, যে কোন ট্রেনটা কোন স্টেশনে আছে, বা কোন লাইনটা কোন লাইনের সাথে কানেক্টেড আছে, ওই ট্রেনটা কোন দিক দিয়ে যাবে, সেটা হয়তো ধরো একটা স্টেশনের কাছে কিন্তু তার কন্ট্রোলটা আছে, অটোমেটিক যে স্টেশন গুলো আছে ট্রেনের, কিন্তু একেবারে যে কন্ট্রোল সেন্টার বলতে যেটা বোঝায় আর কি, যে কন্ট্রোল সেন্টার যেটা বলতে যে বোঝায়, সেখান থেকে বসেও কি মানে ওই সবগুলো স্টেশনকে মনিটর করা সম্ভব। সবগুলো স্টেশন থেকেই হচ্ছে আহ, তুমি চাইলে বন্ধ করতে পারো বা চালু করতে পারো, এবং অনেক কিছুই সম্ভব। তোমরা ওই যে বিভিন্ন হয়তো মুভিতে দেখে থাকবে যে হ্যাক করে কি করতেছে, যে কোন একটা স্টেশন অফ করে দিচ্ছে, কোন একটা ট্রেনকে অন্যদিকে চালাই দিচ্ছে। কেন সম্ভব? এই কারণেই সম্ভব যে ওটা হচ্ছে স্ক্যাডার মাধ্যমে কানেক্ট। এগুলো সুবিধার সাথে কি অসুবিধাও আছে, যে এগুলো সিকিউরিটি বিশাল ইস্যু আছে। তো ট্রাফিক সিগন্যালটাও হচ্ছে কি স্ক্যাডার মাধ্যমে কন্ট্রোল করা সম্ভব। যারা হচ্ছে বিভিন্ন হয়তো সিরিয়াল টিরিয়াল দেখতেছো, তারা হয়তো বলতে পারবে মিস্টার রোবট টাইপের বা এই টাইপের, যে পার্সন অফ ইন্টারেস্ট বা এরকম। ধরো ইস্যু তো দেখছো, মানে প্রিজন ব্রেক মনে হয় সবাই দেখছো, প্রিজন ব্রেকও কিন্তু এরকম থাকে যে একটা পুরা যে ওই যে জেলখানাটা ছিল, প্রিজনটা ছিল, ওই প্রিজনের পুরো কন্ট্রোল কিন্তু একটা মনিটর মানে কন্ট্রোল সেন্টার থেকে কন্ট্রোল করা যায়। কোন গেটটা খুলবে, ঠিক আছে, কোনটা অফ থাকবে কোনটা বন্ধ থাকবে, সব একটা জায়গা থেকে কন্ট্রোল করা সম্ভব। তাহলে এগুলো হচ্ছে স্ক্যাটার ইউজ। মানে আমরা যত কিছু যা ধরো আমরা হয়তো চোখে দেখতেছি না, আমরা এরকম আমরা সরাসরি দেখতে পাচ্ছি না, কিন্তু আমরা কিন্তু এগুলোর সাথে অলরেডি পরিচিত, এবং তুমি কোথাও না কোথাও অবশ্যই দেখছো। আচ্ছা, তাহলে এটা ছিল। আর এর বাইরে যদি কিছু সুবিধা তো জানো আসলে, যে অনেক সুবিধা আছে কিন্তু অসুবিধাও আছে এরকম, যে ধরো সিকিউরিটির ব্যাপার স্যাপার আছে। যদি কেউ হ্যাক করে ফেলে পুরো প্রসেসটাকে, তাহলে হচ্ছে তো পুরো তোমার সিস্টেমটা কন্ট্রোল নিয়ে ফেলতে পারে, ঠিক আছে। এই ক্ষেত্রে একটা সমস্যা তো থেকেই যায়, কিন্তু এই জন্য দেখা যায় কি যে তুমি বিভিন্ন লেয়ারে লেয়ারে হচ্ছে তুমি হচ্ছে অ্যাক্সেস দিয়ে রাখতে পারো, যে আমি অ্যাক্সেস ঠিকই দিব কিন্তু এইটুকু পর্যন্ত দিব, এর বাইরে সে অ্যাক্সেস পাবে না, ঠিক আছে। বা অনেক সময় দেখা যায় কি যে এরকম সিস্টেম ইন্ডাস্ট্রিতে থাকার পরও কি ওটা হচ্ছে আসলে ওয়েবের সাথে কানেক্ট করা হয় না, এই কারণে তুমি হয়তো ওয়েবের সাথে